করবে। আপনি চুপ করুন। রোজ সকালে আপনার সামনে চা নিয়ে যে মিনমিন গলায় বলতে পারবো না বাবা চা নেন, এটা খুব বিরক্তিকর। দরকার হলে আপনি আপনার মেয়ে বা বউকে বলবেন। একটা অপদার্থ ছেলে আছে তাকেও বলবেন। আমি কেন? কাজের লোকও বা কোথায়? এসব কিছুর জন্য কাজের লোকের কেন দরকার হবে? তোমার মা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়। এর জন্য কি তোমাকে ভালোবেসে এখানে এসেছি? আমি বারবার করে বলছিলাম আমি এমন জায়গাতে থাকতে পারবো না, কোনো স্বাধীনতা নেই। নিবিড় আমি থাকবো না, আলাদা হব না। না হয় তোমার বাবা মা ভাই বোনকে সবাইকে বের করে অন্য জায়গায় রাখবো, আমি আর তুমি থাকবো। কি বললে বৌমা? আমাদের ছেলে তোমাকে নিয়ে একা থাকবে? এমনটা সে কখনো করবে না। আমরা ওকে চিনি। দরকার হলে তোমাকে রেখে আসবে, তবুও ও ওর পরিবার ছাড়বে না। খোকা, তুই বল, এভাবে থাকা যায়? সামান্য কথা নিয়ে তোর বউ কত কিছু বলল। মা চুপ থাকো তো। নিশিকে কি কাজের মেয়ে বানিয়ে রাখবা তোমরা? এভাবেই কেন বলছিস? তোর বোনও তো বাসায় কাজ করে নাকি? তাহলে কি তোর বোনও কাজের মেয়ে? দেখো আমার বোন যে ফ্যামিলি আর নিশি সেরকম ফ্যামিলির না। ওকে কেউ কিছু বলবা না, বললে কিন্তু আমি ওকে নিয়ে আলাদা হয়ে যাব। ভাইয়া কথাটা বলে ভাবিকে নিয়ে ঘরে চলে যায়। মা আর বাবা দাঁড়িয়ে শুকানো দৃষ্টিতে তাকিয়ে থাকে বড় ছেলের দিকে। নিলয় দরজার কাছে মুচকি হাসছে। বিথি এটা খেয়াল করে কিছুই বলেনি। নিশি ভাবি ঘরে যেয়ে দরজা আটকে দেয়। নিবিড়ের পাশে বসে বলল, দেখো নিবিড়, আমার পক্ষে এভাবে থাকা সম্ভব না। আমাকে আলাদাভাবে রাখো। আমি তোমার মায়ের অর্ডার পালন করতে আসিনি। বাদ দাও তো। কি বাদ দেবো? 1 সপ্তাহের মধ্যে আলাদা হবা। আর তোমার গুণধর ছোট ভাইকেও বলবা বাড়ির থেকে চলে যেতে। সংসার তোমার, খাওয়াবে তুমি, আর কথা শুনতে হবে আমার। এমন কেন? তোমার ভাই বোনকে তাড়াবে এক্ষুনি। শান্ত হও নিশি, দেখছি কি করা যায়। আদনান সাহেব তার স্ত্রী ব্যালকনিতে বসে সকালের কথাগুলো ভাবছে। যে ছেলেকে এত আদর করলাম, ভালোবাসলাম, সেই ছেলে আজ বইয়ের পক্ষ নিয়ে আমাদের কথা শোনালো। নিবিড়ের মা। সবটাই কপাল ছিল। ছোট ছেলেটা কিছু করে না, বড় ছেলে বউয়ের কথায় চলে। এমনটা হবে কখনো কল্পনাও করিনি। বাদ দাও, ছোট ছেলেকে বড় ছেলে খাওয়াতে পারবে না, এটা ওর বউয়ের কথায় বোঝা যাচ্ছে। নিবিড় অফিসের জন্য রেডি হয়। নিশি বিছানায় বসে ভাবছে, আচ্ছা, আমি যদি নিলয়কে তাড়ানোর ব্যবস্থা করি তাহলে কেমন হয়? নিলয় চলে যাবে বাসা থেকে। এরপর এখানে সবকিছু আমাদের হবে। আমার বর সবকিছু পাবে। নিবিড় অফিসে চলে যায়। নিশি জোরে জোরে ডাকে নিলয়কে। নিলয় ঘরে বসে আজকের সকালের কথাগুলো ভাবছে আর মনে মনে হাসছে। ভাবি ওকে ডাকছে, নিলয় না শোনার ভান করেই বসে আছে। ভাই, তোকে ভাবি ডাকছে, শুনছিস না কেন? আমিও কারো কথা শোনার মধ্যে নেই। আমি কেন ওনার কথা শুনবো? আরে যা, শুনে আয়। নিলয় ভাবির ঘরে আসলো। নিশি ভাবি সালোয়ার কামিজ পরে আছে, বুকে ওড়না নেই। নিলয় একবার তাকিয়ে ঘর থেকে বের হতে যাবে, নিশি ভাবি তখন ডাক দেয়। নিলয় শোনো, আমার কাঁধে না অনেক ব্যথা করছে, একটু মালিশ করে দাও। বিথিকে বলতে পারতাম, কিন্তু ডাক্তার বলেছে ছেলে মানে তোমার ভাইয়ের হাত দিয়ে মালিশ করালে ভালো হবে। ও তো নেই, তুমি একটু দাও নিজের কাজ নিজে করুন। প্লিজ। নিলয় দাও না, তোমার ভাই হলে তো দিতই। তোমাকে কি ডাকতাম বলো? আর ভাবি তো মায়ের মতো। তোমার মায়ের এমন হলে তুমি কি চলে যেতা? আমি পারবো না, বিথি আপাকে ডাকুন। নিলয় দিবা না তাই তো? আমি তোমার কেউ না, এখনো তোমার ভাবি মায়ের মতো হতে পারিনি। তোমার ভাই ছাড়া এখানে কেউ আপন না আমার। আসলে আমি খারাপ, তাই এমনটা হলো। নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করছে। যে ভাই তোমাদের হেল্প করে তার বইয়ের সামান্য অনুরোধটা রাখবা না? বোঝাই যাচ্ছে তোমার ভাইও তোমাদের কাছে আপন না। বিছানার উপর উঠে বসো। নিলয় বিছানায় যেয়ে নিশা ভাবির কাঁধে হাত দিতে যাবে, অমনি ভাবি জোরে জোরে চিৎকার দিয়ে দরজার কাছে যায়। সাথে সাথেই সবাই দৌড়ে ভিতরে আসলো। এসে দেখে নিলয় বিছানায় বসে আছে। নিলয়ের পাশে নিশা ভাবির ওড়না, আর নিশা ভাবি বুকে 2 হাত চেপে কাঁদছে দরজার কাছে দাঁড়িয়ে। কি হয়েছে বৌমা? বৌমা, দেখুন আপনার ছোট ছেলের কাজ। আমি ডেকেছিলাম সকালে ওই ঘটনার জন্য সরি বলার। আসলে আপনাদের সরি বলতে পারতাম, কিন্তু ভাবলাম নিলয়কে আগে বলি। সে তো ওখানে ছিল, কোনো কথা বলেনি, তার জন্য ডেকেছি। সরি বলতেই ও রেগে যায়, আমাকে অনেক বাজে কথা বলে। আমি শুনে বলি, নিলয় ভাবি তো মায়ের মতোই, তাহলে কেন এমন করছো? নিলয় কোনো কথা শোনে না, আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে। দেখুন ওর কাছে ওড়না পড়ে আছে, আমার গা থেকে ওড়না কেড়ে মুখ চেপে ধরেছিল।
আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে চিৎকার দিয়েছি। নিশি কাঁদতে থাকে। নিলয় হাঁ হয়ে তাকিয়ে থাকে ভাবির দিকে। কি বলবে ও কিছুই বুঝতে পারছে না। আদনান সাহেব এগিয়ে এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয় বিছানা থেকে নেমে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা আমি চুপ কুত্তার বাচ্চা। কথাটা বলেই আদনান সাহেব নিলয়ের গালে দুটা চল লাগিয়ে দেয়। অকথ্যভাবে গালাগালি দিতে থাকে। নিলয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোকে বকতাম কারণ তুই বেকার ছিলি, কিন্তু এতটা নিচে নেমে যাবি কোনোদিনও ভাবিনি আমি। ছি, তুই এত জঘন্য একটা ছেলে ভাবতে আমার নিজের লজ্জা হচ্ছে। বাপ হয়ে ছেলের এমন কীর্তি কেউ সহ্য করতে পারবে না। বাবা আমার কথা কেন শুনছো না? আমি তো তোমাকে চুপ, আর একটাও কথা বলবে না তুমি। তোমার লজ্জা করে না মায়ের মতো ভাবিকে এমন অসম্মান করতে? তোমার ভাই আসুক আজকে। মা, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি। দয়া করে নিবিড়কে কিছু বলো না। নিলয় কখনো তোমার আশেপাশেও আসবে না। আচ্ছা ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। নিশি ভাবির কথা শুনে নিলয়কে নিয়ে ওর বাবা ঘর থেকে বের হয়। নিলয় নিজের ঘরে যেয়ে বিছানায় বসলো। বিথি আপা ঘরে আসলো। নিলয়ের পাশে এসে বসতেই নিলয় বলল, তুই কেন এসেছিস? খারাপ ছেলেদের পাশে বসতে নেই, চলে যা। ভাই আমি কিন্তু সবটা দেখেছি, দোষটা কার আমি জানি। ও, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি চলে যাচ্ছি বাড়ি থেকে, আর আসবো না আপা। চুপ কর, বাড়ি ছেড়ে গেলে সব ঠিক হয়ে যাবে? তোকে ছাড়া আমি কিভাবে থাকবো? না আপা, দেখলি না ভাবি কতটা অভিনয় করতে পারে? কেউ শুনলো না আমার কথা। থাক, বাদ দে। সন্ধ্যা হয়ে এসেছে। নিলয় কম্পিউটারের সামনে বসে আছে। মাসুমের মেসেজ আসলো। ভাই আসেন, আমাদের 4 জনের জন্য একটা ফ্ল্যাট রেডি করে ফেলেছি। আসবো খুব তাড়াতাড়ি। আমি একটা ছবি পাঠাচ্ছি, সাথে ফেসবুক আইডির লিংক। আইডিটা হ্যাক করে যেন আমাকে দেয়। কার আইডি ভাই? নীরা নামের একটা মেয়ের। ভাবি নাকি? না মানে সব ছেলে তো তার গার্লফ্রেন্ডের ফেসবুক আইডি হ্যাক করে কারোর সাথে কিছু করছে কি না দেখতে চাই। আইডিটা 1 ঘন্টার মধ্যে লাগবে। আচ্ছা ভাই। নিলয় কম্পিউটার অফ করে নীরার কথা ভাবতে থাকে। ও নীরাকে এবার ওর শাস্তি পেতেই হবে। অহংকার করছিল না ও, আমার ভালোবাসার কোনো মূল্যই দিল না, তবে এবার দেবে। আর মূল্যটা হবে সম্মানহানির আর টাকার। নিলয় মনে মনে হাসলো। নিলয় ছাদে এসে দাঁড়ালো। ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তখনই নিশি ভাবি ছাদে আসলো। নিলয়কে দেখে আবারও নতুন কোনো প্ল্যান করার মতলবে নিলয়ের কাছে পাশে যায়। শাড়ি পরেছে নিশি ভাবি, পেটের অনেক অংশই দেখা যাচ্ছে। নিলয় নিশিকে দেখে চলে গেল। নিশি নিলয়ের এমন আচরণে অনেক অবাক হলেও মনে মনে সে খুশি। নিশি মনে মনে হাসলো। নিলয়কে সে এখন ব্যবহার করতে পারবে, তবে সঠিক সুযোগের অপেক্ষা করতে হবে। এই জানো, তোমার ভাই নিলয় আমার দিকে কেমন করে তাকায়। ওর নজর ভালো না। আমার না খুব ভয় করছে নিবি। প্লিজ তুমি কিছু করো, না হলে কোনদিন দেখবা তোমার ভাইয়ের কাছে তোমার বউ ধর্ষণ হয়েছে। নিবিড় রাতের খাবারের পর রুমে এসে বসে। নিশি নিবিড়কে জড়িয়ে ধরে কথাগুলো বলল। আরে ধুর, কি বলো এসব? নিলয় এরকম ছেলে না, আমি চিনি। নিশি রেগে যেয়ে বলল, দেখো নিবি, আজকে সন্ধ্যায় ছাদে গিয়েছিলাম, বাতাসে কাপড় সরে গিয়েছিল পেট থেকে। তোমার ভাই সেদিকে তাকিয়েছিল। আমার কথাটাও এখন বিশ্বাস হবে না তোমার, তাই তো? মানে আমি এখন তোমাকে মিথ্যে বলছি? আরে বাবা, রাগ করছো কেন? আচ্ছা আমি ওকে বুঝিয়ে বলবানি। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করতে হবে না। আমি তো তোমার কেউ না, ভাই তো সব। আচ্ছা আমি দেখছি, তুমি চিন্তা করো না। নিবিড় শুয়ে পড়ে। নিশি এবার জানে ওর চালটা অনেক শক্তিমত্তা পেয়েছে। নিলয়কে আগে বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান করেছে ওর ভাবি, যার জন্য সে এত কিছু করেছে। পরের দিন নিশি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। শাশুড়ি মা নিশিকে দেখে অবাক হয়। যে মেয়ে গতদিন সকালে না ওঠার জন্য এত কিছু করলো, সেই মেয়ে আজকে উঠে নিজের থেকে তো রান্নাঘরে এসেছে। তুমি ঠিক আছো তো? জি মা, সারা রাত ভাবলাম আপনাদের সাথে অন্যায় করেছি। আমার একটু উচিত হয়নি, সরি মা। আরে সরি বলার কিছু নেই, আমারও শাশুড়ি হিসেবে তোমাকে বোঝার দরকার ছিল। আমিও সরি। দিন মা, আমি চা বানাই। আজকে সবার জন্য আমি চা বানিয়ে নিজের সবার কাছে নিয়ে যাবো। প্লিজ মা, দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নিশি চা বানায়, প্রথমে শ্বশুরকে দিয়ে আসে। আদনান সাহেব তো রীতিমতো অবাক এমন কাজ দেখে। নিশি এভাবে চা করে নিজের হাতে দিয়ে আসবে ওনারা দুজন কল্পনাও করতে পারেনি। নিশি চা দিয়ে চলে আসে। এবার বিধিকেও চা দিয়ে আসে। এইভাবে সবাইকে চা দিয়ে শেষ কাপটা নিলয়ের জন্য আনে। নিলয়ের ঘরে এসে দেখে নিলয় ঘুমাচ্ছে। চা টেবিলে রেখে আশেপাশে তাকালো,
কাউকেও দেখতে পাচ্ছে না। নিলয়ের দিকে তাকায়। কিছু সময় ভেবে নিলয়ের ওপর যেয়ে বসলো নিশি। গা থেকে শাড়িটার অনেকটা অংশ নামিয়ে নিল, চুলগুলো এলোমেলো করে দিল, ব্লাউজের একটা অংশ ছিঁড়ে ফেললো, ঠোঁটের লিপস্টিক হালকা লাগিয়ে নিলয়ের গালে আলতো করে ভাবায় লিপস্টিক দিয়ে জানালা দিয়ে ফেলে দিল। নিলয় অনুভব করলো কে যেন ওর উপর উঠে বসেছে। চোখ খুলে তাকিয়ে দেখে নিশা ভাবি ওর উপর উঠে বসে আছে। নিলয় জোরে ডাকতে যাবে, তখনই নিশি নিলয়ের গাল চেপে ধরে। নিলয় নিজেকে ছাড়ানোর জন্য নিশিকে ধাক্কা দিতেই নিশি নিলয়ের পাশে পড়ে যায়, আর সাথে সাথে নিশি জোরে চিৎকার দিয়ে ওঠে। এত জোরে চিৎকার শুনে নিবিড়ও যেন দৌড়ে চলে আসে নিলয়ের রুমে। শুধু নিবিড় নয়, পুরো বাড়ির লোক সবাই চলে আসে নিলয়ের রুমে, আর এসেই দেখে নিশি বিছানায় শুয়ে আছে, আর নিলয় নিশির পাশে খালি গায়ে আধশোয়া হয়ে আছে। নিবিড়কে দেখে নিশি নিলয়কে ধাক্কা দিয়ে দৌড়ে নিবিড়ের পেছনে যেয়ে দাঁড়ায়। ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, আর একটু দেরি করে আসলেই ও তোমার বউকে বলছিলাম না তোমাকে তোমার ভাই ভালো না, বিশ্বাস করেনি তো আমার কথা। সুন্দরী ভাবিকে সকালে একা পেয়ে তোমার ভাই, নিজের তো কোনো ভাই ছিল না, ভেবেছিলাম এখানে এসে নিজের একটা পরিবার, একটা ভাই পাবো, পরিবার পেলেও ভাই পাইনি। এতটা জঘন্য মনের মানুষ তোমার ভাই। সত্যি এ বাড়িতে না আসলে আমি জানতামই না। আমি আজকেই চলে যাবো বাড়ি ছেড়ে, হয় নিলয় থাকবে না হয় আমি থাকবো। আমাকে তাড়ানোর জন্য এমন করছে নিলয়। চলে যাচ্ছি নিবিড়, কখনো আসবো না তোমার কাছে। নিশি শোনো প্লিজ, নিলয়কে তো আমি মেরেই ফেলবো। নিবিড় নিলয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আদনান সাহেব থামায়। নিলয় বোকার মতো তাকিয়ে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করছে। এখনো ওর ঘুমের ঘোর কাটেনি। ঘুম ভাঙতেই সে কিছু বোঝার আগেই এত কিছু হয়ে যাচ্ছে। আদনান সাহেব একটা লাঠি আনে, নিলয়ের হাত ধরে উঠানে নিয়ে যায়। নিলয় শর্ট প্যান্ট আর খালি গায়ে ছিল। নিলয়কে উঠানে এনে দাঁড় করিয়ে লাঠি হাতে দাঁড়িয়ে আছে আদনান সাহেব। নিলয় ওর বাবাকে বলল, বাবা, আমি কিছু করিনি। আদনান সাহেব লাঠি দিয়ে নিলয়কে একটা জোরে বাড়ি দেয়। বাবা, বিশ্বাস করো, আমি কিছু করিনি। আদনান সাহেব আবারও একটা বাড়ি দেয় জোরে। নিলয় আর কিছু বলল না, কারণ সে বুঝে গিয়েছে কিছু বললে সেটা বিশ্বাস করবে না কেউ। আদনান সাহেব নিলয়কে মারতে থাকে। নিলয় বুকে হাত বেঁধে মাথা নিচু করে মার খেতে থাকে। আদনান সাহেব তার স্ত্রীকে বলল, এই বেজন্মা ছেলেটার ব্যাগ গুছিয়ে আনো। আজকে থেকে আমি ওর বাবা না, সেও আমার ছেলে না, ত্যায্য করলাম আমি ওকে। বেরিয়ে যা বাড়ি থেকে, শালা জানোয়ার জন্ম দিয়েছি। নে ব্যাগ ধর, দূর হয়ে যা চোখের সামনে থেকে। আমরা মরে গেলে যেন দয়া করে দেখতেও আসবি না, তাই আমাদের মুখটা তুই না দেখলে মরার আগে খুশি হব। তোর মতো ছেলে না থাকাই অনেক ভালো। নিলয় ব্যাগ হাতে নেয়। সবার দিকে একবার তাকায় নিলয়। তারপর নিলয়ের বাবার মায়ের থেকে এমন গালি শুনে চুপ হয়ে গেল। এতক্ষণ সে মারার জন্য কাঁদেনি, কিন্তু ওর বাবা মায়ের কথাগুলো শুনে নিলয় ঠিকই নীরবে কাঁদছে। মা ব্যাগ এনে মাটিতে ফেলে দেয়। নিলয় মাটি থেকে ব্যাগটা তুলে নিয়ে সবার দিকে একবার তাকায়। বিধি আপার দিকে তাকিয়ে থেকে কিছু সময় পর ঘুরে হাঁটতে থাকে। দৌড়ে বিধি আপা আসে নিলয়ের সামনে। নিলয়ের গায়ের চামড়া ফেটে রক্ত বেরোচ্ছে। বাবা, নিলয়কে যেতে দিও না। বাবা শোনো প্লিজ, মা নিলয়কে আটকাও, ওকে যেতে দিও না। ভাই প্লিজ যাস না, তুই যাস না রে, থাক ভাই। এই নিলয় শোন। ভালো থাকিস আপা। তুই না কম্পিউটার কিনে দিয়েছিলি, ওটা আমি নিয়ে যাব না। দূরে বসেই সেটা আমি নষ্ট করে দিতে পারবো। প্লিজ কেউ অন না করে। তোর কাছে যত্নে রেখে দিস। কোনো একদিন হয়তো তোর সাথে আমার দেখা হবে, সেদিন কম্পিউটার নিয়েই না হয় গল্প করব। নিলয় আর কিছু বলল না। সে আর দাঁড়ালো না বাড়িতে, সোজা সেখান থেকে চলে আসলো। ব্যাগ হাতে দিয়ে মোবাইলও পেল। মাসুমকে ফোন দেয়। আমি ঢাকাতে আসছি, সব রেডি আছে? জি ভাই, সব রেডি, আপনি খালি আসবেন, আমরা কাজ শুরু করে দিব। ওকে থাক, আসছি। নিলয় কাপড় পাল্টে চলে গেল স্ট্যান্ডে। বিথি ওর মা বাবার সামনে দাঁড়িয়ে আছে। মা বিথির গালে চড় দিয়ে বলল, কুলাঙ্গারের দলে কেন ছিলি? তাকে কেন যেতে নিষেধ করেছিলি? এটা তোর ভাই না, এই বাড়ির ছেলেও না ও। মা ভালোই বলেছ, নিলয় এই বাড়ির ছেলে না। ও খালি গায়ে ছিল, পেটের বাম পাশে নিচে সেলাই করা দাগ দেখেছিল। ওকে তাড়ানোর জন্য রাগের বশে দাগটাও হয়তো দেখোনি। কেন পেটে সেলাই দেওয়া জানো? জানো না? কেন আবার? দেখ, কোথায় কারোর সাথে মারামারি করতেছিল, হয়তো তারাই কিছু মেরে কেটে দিয়েছিল, তাই এমন। তুই আর একবার ওর কথা বলবি না। ছুঁড়ে মেরেছিল অন্য কেউ, তাই না বাবা? হাসালে। আচ্ছা মা,
বাবা যেন কি হয়েছিল, হাসপাতালে ছিল। কিডনি নষ্ট হয়ে যাচ্ছিল। জানো, সেদিন টাকার অনেক দরকার ছিল। টাকার কথা শুনে তোমার বড় ছেলে সেখান থেকে গোপনে পালিয়ে আসে। নিলয় আর আমি দেখেছিলাম। ঠিকই বলেছো তোমরা, ও বেজন্মা, কুলাঙ্গার, অপদার্থ। আমিও তাই বলবো। কিন্তু জানো না, সেদিন বাবাকে বাঁচানোর জন্য ও নিজেও একটা কিডনি বাবাকে দিয়েছে। বাবা ওর জন্যই বেঁচে আছে। তোমরা জানো কিডনি কেউ দান করেছে। মজার ব্যাপার, মা বাবা কেউ কিডনি দান করে, তাই না? ওর পেটে বাবাকে কিডনি দেওয়ার ক্ষতটা আছে। ডাক্তারের সাথে কথা বলেছিল ও, আমি আড়ালে দাঁড়িয়ে দেখেছি। সে বলতে নিষেধ করেছিল, কিন্তু সে তো নেই, তাই আর না বলে থাকতে পারলাম না। অপারেশনের জন্য টাকার দরকার। তোমার বড় ছেলে নেই সেখানে। জানো টাকাটা ম্যানেজ করেছিলাম কি করে? আমার পড়ার সব টাকা জমানো থেকে নিয়ে অপারেশন করিয়েছি। বাবা, তোমার শরীরে যে কিডনি আছে একটা, সেটা নিলয়ের। গতকাল ভাবি নিলয়কে নিজের ইচ্ছেতে ডাকে। কাঁধ ব্যথার নাম করে নিলয়ের সাথে উনি নাটক করেন, অথচ তোমরা সেটা বিশ্বাস করনি। যাই হোক, ওকে তাড়িয়ে দিয়েছ, অনেক ভালো হয়েছে। ওর মতো ছেলের দরকারই পড়ে না। ধন্যবাদ তোমাদের। আর বড় ছেলে তোমাদের কাছে সব কিছু। ওকে কোনোদিন আদর করে ভালোবেসে কাছে রেখে বুঝিয়ে বলেছ? বলনি, কারণ সে তো খারাপ ছেলে। সবসময় ওর সাথে গালি দিয়ে তোমরা সবাই কথা বলেছ, কখনো তাকে চেনার চেষ্টাও করনি। আর আজকে সব না শুনেই ওকে মেরে বাড়ি থেকে বের করে দিলে। আর বড় ভাই, তোর বউ অনেক ভালো, তুই বরং ওনাকে নিয়ে চলে যা, না হয় আমাদেরকে বের করে দে। বলা তো যায় না কোন দিন তোর বউ আবার তোর বাবার সাথে এমন করে বাবাকেই তাড়িয়ে দিচ্ছে আর আমাদেরকে দাসী বানিয়ে রাখছে। বিথি আর কিছু বলল না। সে দৌড়ে ওর রুমে চলে গেল। এদিকে নিলয়ের সামনে বাস এসে থামে। সে কোনো কিছু না ভেবে, সময় নষ্ট না করে বাসে উঠে পড়ে। চোখ বন্ধ করে ছোটবেলার মা বাবার আদরগুলোর মুহূর্তটাকে কল্পনায় আনতে থাকে। সন্তানেরা বড় হলে ছোটবেলার ব্যবহারের মতো বড়বেলাতে করতে নেই। সন্তান কখনো খারাপ হয় না যতক্ষণ না পর্যন্ত পরিবার থেকে সাপোর্ট করে। কিন্তু নিলয় তো সবসময় অবহেলায় দিন কাটিয়েছে। বিথি ফোন দেয় নিলয়কে। নিলয় ফোন বন্ধ করে রেখে দিল। আদনান সাহেব চেয়ারে বসে আছে, পাশে ওনার স্ত্রী বসা। হঠাৎ শুনতে পায় নিবিড়ের ঘর থেকে নিশির কান্নার শব্দ। নিবিড় ওর বউকে পিটাচ্ছে। সুন্দর একটি সংসার একটি মেয়ের জন্যই নষ্ট হয়ে গেল। নিবিড়কে কেউ কিছুই বলছে না, সবাই যেন চুপ হয়ে আছে। আদনান সাহেব গেঞ্জি উঁচু করে পেটের নিচে কাটা দাগ হাত দিয়ে দেখতে থাকে। নিবিড়ের মা, আমাদের নিলয় চলে যায়নি বলো। তুমি দেখো, দুপুরে খাবার সময় নিলয় ঠিকই বাড়িতে এসে বিথিকে ডেকে বলবে, আপা খেতে দে, ক্ষুধা লাগছে। আচ্ছা শোনো, আমরা শেষ কবে নিলয়কে নিয়ে একসাথে খেতে বসেছি জানো? মনে পড়ছে না আমার। মায়ের কাছে সব ছেলে মেয়ে বায়না ধরে। নিলয় কবে যে আমার কাছে বায়না ধরেছে মনেই পড়ে না। মা বাবা ভুল করে না, কিন্তু এখন মনে হচ্ছে আমরাই অনেক বড় ভুল করে ফেলেছি। নিলয় আসবে দেখো। রাত হয়েছে। নিলয় বাস থেকে নামলো। ঢাকা শহরে এই প্রথমবার এসেছে। আশেপাশে তাকায়, চারপাশে সিসিটিভি ক্যামেরা, ওয়াইফাই ওয়্যার। নিলয় সবকিছু ঘুরতে ঘুরতে দেখতে থাকে। আজকেও ওর গায়ে অল্প টাকার শার্ট। নিলয় ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছে। হঠাৎ কেউ একজন ওকে পেছন থেকে জড়িয়ে ধরে। নিলয় ঘুরে তাকানোর আগে শুনতে পায়, এক্সকিউজ মি, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, বাঁচান প্লিজ। নিলয় তাকালো। জিন্স আর শার্টের সাথে খুব বেশি ছোট চুল নয়, মাঝারি আকৃতির কাটা চুলের একটি সুন্দরী মেয়ে নিলয়ের সামনে দাঁড়িয়ে আছে। নিলয় দেখলো তিনজন ছেলে দৌড়ে নিলয়ের দিকে আসছে। এই হিরো, মালটা আমাদের কাছে পাঠিয়ে দে। শালির অনেক দেমাক হয়েছে, আমাকে ফিরিয়ে দেবে তাই না? একটা মেয়েকে ভালো লাগতেই পারে, ইটস সিম্পল। ভালো লাগার কথাগুলো কারণও আছে। কোনো ছেলে মেয়ের প্রেমে পড়ে চুল দেখে, নাক দেখে, হাসি দেখে, কথা বলার ধরন, মানসিকতা, চরিত্র দেখে। সেটাই হয় আসল প্রেম। আর কিছু ছেলে আছে, তারা প্রেমে পড়ে মেয়েদের ওপর তাদের শরীর দেখে, হটনেস দেখে। তোরা কোন দলে? ওর প্রেমে কিসের জন্য পড়েছিস? তোকে কেন বলবো? এটা আমার এলাকা, আমি যা বলবো তাই হবে। ভালো করে বলছি, তুই চলে যা। মালটাকে আমার হাতে দিয়ে দে। সুন্দরী মেয়ে বলে আমাকে পাত্তা দেয় না। আজকে ওকে বোঝাবো সুন্দরী কাকে বলে। ঠিক, এটা অন্যায়। তবে হ্যাঁ বস, ভালোবাসলে প্রপোজ করা ইটস ভেরি সিম্পল। সে না করে দেবে কারণ সে তোমাকে পছন্দ করেনি, ভালো লাগেনি,
তাই সে না করে দেবে। ইটস অলসো সিম্পল, বাট তাকে জ্বালিয়ে বেড়ানো, তাকে হয়রানি করা নট মোর সিম্পল। সো আপনার হাত কেটে গিয়েছে, দাঁড়ান। এই না না, ওড়না বা শাড়ির আঁচল ছেড়ে কাটা স্থানে বাঁধার কোনো দরকার নেই। এটা পুরনো বাংলা ছবির স্ক্রিপ্ট, নতুন কিছু থাকলে ট্রাই করুন। ও সরি, আপনার তো পরনে ওড়নাও নেই, শাড়িও নেই। হাসি, কিছু লাগবে না। আরে শুনুন, থ্যাঙ্কস। আমি নেহা, ঢাকা ভার্সিটিতে মাস্টার্স করছি। আমি না মানে আমি নিলয়, পড়তে এসেছি মাস্টার্সে। ওয়াও, আচ্ছা ওরা হলো। বুঝতে পেরেছি, আসি। ভাই আমি মাসুম, ও অর্ক, ও সিয়াম। আমি নিলয়, অনলাইনে সবাই ডেভিল বলেই চেনে। জি ভাই, আপনি একটা জিনিয়াস। চলুন, সামনেই বিশাল ফ্ল্যাট নিয়েছি আমাদের জন্য। আসলে আমরা হস্টেলে থেকে সীমিতভাবে অনলাইনে কাজ করতাম। আপনার সাথে পরিচিত হবে কোনোদিন ভাবিনি। আপনার সাথে আজীবন কাজ করব। পুরো বাংলাদেশ কিনতে যত টাকা লাগবে তত টাকা হ্যাক করে তবেই সবাই আলাদা হব। পুরো বাংলাদেশ? ভাই আপনি কি চান? পুরো দুনিয়া চাই। অনেক কাজ আমাদের আছে। আমাদের একটা গ্যাং দরকার, মাস্তানি গ্যাং, যা নিয়ন্ত্রণ করব আমরা। নিলয়ের কথা শুনতে শুনতে ওরা সবাই বাড়ির দিকে যেতে থাকে। নিলয় বাড়িতে এসে হাতে ব্যান্ডেজ করে নিল। খাবার টেবিলে বসে নিলয় বলল, আমাদের নিজেদের প্রোটেক্ট আগে দরকার। অনলাইনের সকল তথ্য আমাদের হাতের মুঠোয় আনবো। অনলাইনের সবকিছু আমার কবজায় এনে সরকারকেও পরিবর্তন করতে পারবো। আর এই জন্য আমাদের গ্যাং বানাতে হবে। মাস্তানি গ্যাং থাকবে, আর থাকবে একটা হ্যাকার টিম। আমরা যারা ঘরে বসে হ্যাক করে তাদেরকে আমাদের আন্ডারে আনতে হবে। আর আমাদের অনলাইনে অপরিচিত নাম দিয়েই থাকতে হবে। আমাকে অনলাইনে তোরা ডেভিল বলে ডাকবি, তোরাও নিজেদের মতো একটা নাম বানিয়ে নিবি। সব হ্যাকারদের আমরা এখানে বসেই নিয়ন্ত্রণ করব। তবে দিনের বেলাতে আমরা একদম ইনোসেন্ট আর হাবাগোবা হব। আমরা এখন থেকে স্মার্টফোন ব্যবহার করা ছেড়ে দেব। রাতের বেলা আমরা আমাদের হিংস্রতা ছড়িয়ে দেব সব জায়গায়। এজন্য নিজেকে আগে সব কিছুর থেকে প্রোটেক্ট বা ডিফারেন্ট করে রাখতে হবে, তারপর হতে হবে সোশ্যাল ইঞ্জিনিয়ার। বোঝা গেল? নিলয়ের কথা ওরা খাওয়া বাদ দিয়ে শুনতে থাকে। ওরা অনেক হ্যাকারকে দেখেছে, কিন্তু গ্রাম থেকে আসা এমন প্রফেশনালি হ্যাকার দেখেনি ওরা কেউ। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে সোজা কথাতে চিটিং, কিন্তু এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হলো হ্যাকিং জগতের সবচেয়ে শক্তিশালী সাইকোলজিক্যাল সফটওয়্যার। মনে কর তুই একটি মেয়ের আইপি অ্যাড্রেস হ্যাক করতে চাচ্ছিস, তাহলে তখন তুই আইপি লগারের লিংক দিয়ে বলতে পারবি যে এই লিংকে তার কিছু সিক্রেট ফটো আছে, তাহলে সে তাতে এন্টার করতে প্রলুব্ধ হবে। এখানে এই যে মাইন্ড ট্রিক করে কাউকে প্রলুব্ধ করলি, সেটাই হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। মনে রাখবি, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কোনো ধারা বাঁধার নিয়ম নেই, বরং তুই যখন যেভাবে যতটা দক্ষতার সহিত নিজের বুদ্ধিমত্তা এবং ধূর্ততা উপস্থাপন করবি, তোর সফল হওয়ার সম্ভাবনা ততই বাড়বে। অর্ক সহ সবাই শুনতে থাকে নিলয়ের কথা। নিলয় খাবার শেষ করলো। খাওয়া শেষ হতে চেয়ার ছেড়ে উঠে বলল, আগামীকাল থেকে ঢাকার যে কোনো একটা বড় ব্যাংকের সব অ্যাকাউন্ট হ্যাক করব। সবাই রেডি থাকিস। এখন ঘুমা, যা বলবো সেসব পালন করবি। মনে রাখবি, কোনো কিছু করার আগে মাইন্ড গেম খেলবো, প্ল্যান করে নামবি, ঠিক আছে? নিলয় এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে পকেটে হাত গুজে ভার্সিটির মধ্যে প্রবেশ করলো। ভার্সিটির গেট পার হয়ে সে এক পাশ দিয়ে হাঁটছে। নিলয় চারপাশে তাকাতে তাকাতে যাচ্ছে। ভার্সিটিতেও সিসিটিভি ক্যামেরা। নিলয় এগিয়ে যেতে থাকে। কিছু দূর আসার পর নিলয় দেখে কয়েকটা ছেলে জুনিয়রদের র্যাগ দিচ্ছে। নিলয় কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখতে থাকে। হঠাৎ শুনতে পেল। নিলয় ঘুরে তাকায়। কয়েকটা ছেলে এসে সামনে দাঁড়িয়েছে। নিলয় ভালো করে দেখে সামনে যে কয়েকটা ছেলে আছে, ওদের পিছনে দুটো ছেলেকে চেনে, কারণ কাল রাতেই ওদের সাথে দেখা হয়েছে। নিলয় বলল, কাল রাতে 3টে বাচ্চাকে পড়া না পারার জন্য মেরেছিলাম। ওরা কার লোক, কার পয়দা করা ছেলে জানি না, এখন জানলাম। কিলার রাশেদের নাম শুনেছিস? আমি সেই কিলার রাশেদ। এই এলাকায় আমি এখানে যেটা বলি সেটাই হবে। ইউ আর কিলার, আই এম ইউর মাস্টার। আচ্ছা কিলার ভাই, আপনি দিনে কয় টাকা ইনকাম করেন? এই তোর কাছে আমি কি টাকার জন্য এসেছি? আহা, বলুন না, দরকার আছে।
দিনে 3-4 হাজার তো কইলি, মাসে 1 লাখেরও বেশি। ও, আপনাকে মাসে 1.5 লাখ দেব। আপনি আমাকে এই শহরের সবচাইতে বড় গ্যাংয়ের নাম্বার দেবেন, রাজি? আর আমার হয়ে কাজও করবেন। আপনার নাম্বারটা দেন। আমার বস আমাকে এই শহরের বড় মাস্তানের নাম্বার খুঁজেছে, তাই সেটা দরকার, বুঝলেন ভাই? তুই পুলিশের লোক নয় তো? কে তুই ভাই বল, তোর বস কে? আমার বসের নাম ডেভেল। তাকে চিনি না, তবে সে দূরে বসেই সব কাজ করে। আপনার অ্যাকাউন্ট নাম্বার সহ ওনার নাম্বারটা দিন। আগে টাকা অর্ধেক পাবেন, পরে পুরোটাই। আচ্ছা। নিলয় চলে যাচ্ছে। এদিকে পিছনে থাকা ওই কাল রাতে দুজন ছেলে রাশেদকে বলতে থাকে, ভাই ও চলে যাচ্ছে, ওকে কিছু বলবেন না, আমাদের মেরেছে কাল রাতে। আরে চুপ থাক, আজ থেকে ওর বসের লোক আমি, সাথে তোরাও। তাই ওকে মেরে আমাদের কি লাভ? আমি টাকায় কাজ করি। এখন সাকিব ভাইয়ের নাম্বারটা দিয়ে দিছি, সে যা ইচ্ছে করুক। উল্লেখ্য সাকিব হলো ঢাকা ভার্সিটি সহ এই থানার এমপির বড় ছেলে। ও একজন মেয়র। আর বড় কথা হলো সে এই সব কিছুর আড়ালে গোপনে মাস্তানি করে বেড়ায়। নিলয় এখন ওকেই খুঁজছে। কেন খুঁজছে? এটাই তো মাইন্ড গেম। নিলয়ের হ্যাকিং এর মাইন্ড হ্যাক করা, আর ওদিকে মাস্তানদের হাত করে শহরের সবকিছু নিজের কবজায় রাখবে। নিলয় শহীদ মিনারের সিঁড়িতে যেয়ে বসলো। নিলয়ের এক হাতে হ্যাকিং ওয়াচ, যা দিয়ে সে এখানে থাকা সব লোকাল এরিয়ার অবস্থান বুঝে ফেলবে। আরেক হাতে মাছির আকৃতির একটি ড্রোন কিট, যা দিয়ে সে ব্যাংকের মধ্যে সব সিসি ক্যামেরাকে ব্লক করে দেওয়ার জন্য পরিস্থিতি বুঝতে পারবে। নিলয় ছোট থেকেই একটা কথা নিজেই নিজেকে বলতো, মানুষ চেষ্টা করে একবার আর মহামানব চেষ্টা করে বারবার। এজন্য প্রথম যেদিন ও রাত জেগে হ্যাক নিয়ে প্রতি রাতেই সময় কাটাতো। মনে মনে ভাবতো কিভাবে অন্যের তথ্য ঘরে বসেই জানা যাবে, কিভাবে সবকিছুর তথ্য আমার কাছে চলে আসবে। সে এমনি এমনি এসব পারেনি, সে চেষ্টা করেছে, সবসময় পড়েছিল এর পিছনে। আর এখন সে এটার ফায়দা নিচ্ছে। প্রথম হ্যাকের মাধ্যমে ব্ল্যাকমেল করে টাকা প্রায় শেষ, এজন্য নতুন কোনো ব্যাংক হ্যাকিং করার প্ল্যান করছে সে। নিলয় সিঁড়িতে বসে কথাগুলো ভাবছিল। উঠে যাবে তখনই শুনতে পায় নিলয়, মিস্টার নিলয় সাহেব, আপনি এখানে? নিলয় ঘুরে তাকায়। কালকে রাতের ওই মেয়েটা, যার নাম নেহা, সে এসে দাঁড়িয়ে আছে। নিলয় হাত উঁচু করে হ্যালো বলল। নেহা এগিয়ে আসে নিলয়ের কাছে, নিলয়ের পাশে বসে বলল, আমি নেহা, মনে আছে? হুম। আপনি এখানে কখন এসেছেন? এই মাত্র। কোন ডিপার্টমেন্ট? কম্পিউটার সায়েন্স। আচ্ছা, আপনি কি কম কথা বলেন? কেন? না, এমনি। আমার আব্বু বলে রহস্য মানবরা খুব কম কথা বলে, ওদেরকে সহজে চেনা যায় না। তারা কেমন আছো এই প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে অ্যান্সার দেয় না, তাদেরকে চেনা অনেক কঠিন হয়। কিন্তু চিনে ফেলতে পারলে সেই রহস্যময় মানুষটা সহজে বসে চলে আসে। আপনি কি রহস্যময় কেউ? আপু বলতো বেশি কথা বলা মেয়েরা অনেক ভালো হয়, কারণ ওরা চাপা স্বভাবের মেয়েদের থেকে একটু বেশি মুডি কম হয়। এই মেয়েরা যেমন হাসতে পারে, তেমনি গোপনে কাঁদতেও পারে, আবার সহজে মিশেও যেতে পারে। আপনি কি বকবক করা কেউ? নিলয়ের এমন পাল্টা প্রশ্ন শুনে নেহা অবাক হয়, আর বোঝা যায় নিলয় একজন মাইন্ড গেমার বা রহস্যময় ব্যক্তি। রহস্যময়রা মাইন্ড গেমের হয়েই থাকে, আর নিলয় ঠিকই এখন সেটাই করছে। তো আপনার বাবা কি করে, কোথায় থাকে? থাক না কিছু অজানা, সব জানা ভালো না। কখনো কোনো মানুষ কারো ব্যাপারে সব জানলে হয় তার প্রেমে পড়ে যাবে, না হয় দূরে চলে যাবে। আমার উপর প্রেমে পড়ার আশঙ্কা মানুষের খুব কম, তাই হারানোর বিশলতা বেশি থাকায় আমার ব্যাপারে কাউকে বলি না, আর অন্য কারো ব্যাপারে জানতেও চাই না। আসি মিস নেহা। নিলয় কথাগুলো বলে চলে গেল। নেহা অবন্তা মিশ্রিত এক শৈলপিক চাহনি দিয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে। মনে মনে বলল, ছেলেটা কি সুন্দর গুছিয়ে কথা বলে। রহস্যময়রা এরকম করে কথা বলতেই পারে, সেটা বেশ ইন্টারেস্টিং তো। নিলয় ক্লাসে এসে বসলো। নিলয়ের পাশে দুটো ছেলে আর পেছনের বেঞ্চে 3টে ছেলে এসে বসেছে। নেহা ক্লাসে এসে বসলো। কিছু সময় পর স্যার আসলেন। স্যারের হাতে একটি ছোট্ট ট্যাব। নিলয়ের চোখে চশমা, তবে চশমার ফ্রেমে একটি ইলেকট্রনিক ফাইব্রো যন্ত্র আছে, যা বাটন অন অফ দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। চশমাটা ওর ব্যাগে সবসময় থাকতো।
স্মার্টফোনে ভলিউম বাড়ানো কমানোর জন্য যেমন চিকন বাটন ডান পাশ দিয়ে লাগানো হয়, তেমনি এই চশমার ডান পাশে একটি বাটন আর একটা বাম পাশের আংটাওয়ালা হাতলে লাগানো আছে। ডান পাশেরটা দিয়ে অন করতে হয় আর বাম পাশেরটা দিয়ে অফ। কোনো অনলাইন নেটওয়ার্ক সংযুক্ত ডিভাইস, বিশেষ করে স্মার্টফোন বা অন্য কিছু, সবার আড়ালে কে কি দেখছে ডিসপ্লেতে সেটা নিলে কিছুটা দূরে বসেই দেখতে পারবে। কারণ এই 5G যন্ত্রে উজ্জ এক নেটওয়ার্ক সিস্টেম অ্যালার্ট করা। এজন্য অন্যের ফোনে ব্যক্তি নিজে কি করছে সেটা ইন্টারনেট চালু করা অবস্থায় থাকলে ডিসপ্লে সবকিছু নিলয়ের চোখের সামনে টাচ ওয়াল ডিভাইসের মতো শো করবে। নিলয় ভাবলো একবার অন করে দেখবে স্যার কি করছে স্ক্রিনে। এত মনোযোগ দিয়ে পরক্ষণেই ভাবলো না থাক, এটা করা যাবে না। আবার ভাবলো কেন করবে না, আমি তো ডেভিল। বাট সবার সামনে নিলয়, আড়ালে ডেভিল। এখন সবার সামনেই আছে। নিলয়ের এই চশমাটা একটা হলিউড মুভির মাধ্যমে দেখে বানিয়ে ফেলেছিল। প্রথমবার খুব বাজে হয়েছিল, কিন্তু অনেকবার চেষ্টা করার পর এটা ঠিকঠাক ভাবে করে ফেলেছে। এটা কেবল চশমা নয়, যেন এক চশমা মোবাইল। কেমন হয় পৃথিবীতে এমন উন্নতি হলে যে মানুষ স্মার্টফোনের বদলে স্মার্ট চশমা ব্যবহার শুরু করে দিয়েছে। তখনই চোখে রেখেই সবকিছু দেখতে পারবে। আঙ্গুলগুলোর সাথে একটা চিপ বেঁধে দেওয়া হবে, ব্লুটুথ সিস্টেমের মতো একটা ডিভাইস ওপেন হাতেই হাওয়াতে টাচ করবে আর সেই চশমা স্ক্রিনে সেই টাচ এসে পড়বে আর চশমা ফোন কাজ করা শুরু করে দেবে। নিলে এসব অদ্ভুত কথা সবসময় ভাবে, আর যার জন্য সে কেবল ইলেকট্রনিক ডিভাইস হ্যাকার না, সে একজন মাইন্ড হ্যাকার। সাধারণ মানুষ যা করে, যা ভাবে, একজন মাইন্ড হ্যাকাররা আগে যেয়ে ভাবে, সহজ করে নেয় সব কিছু। স্যার ক্লাসে এসে দাঁড়ালো। নিলয়ের পিছনে বসা রিয়াদ নামের একটা ছেলে দুটো কাগজ ভাঁজ করলো, একটা স্যারের দিকে ছুঁড়ে মারলো আর একটা নিলয়ের বসার জায়গাতে পাশে রেখে দিল। কারণ রিয়াদ জানে নিলয় ছেলেটা ক্লাসে নতুন, আর তাই নতুনের সাথে একটু মজা করার জন্য এমন করলো। স্যার সামনে ঘুরে প্রজেক্টর চালু করার আগ মুহূর্তে অনুভব করলো ওনার পশ্চাৎ দেশেই কে যেন কিছু ছুঁড়ে মেরেছে। এটা দেখে সব স্টুডেন্ট হাসতে থাকে। স্যার স্টুডেন্টের দিকে ঘুরে তাকালো। পায়ের কাছে একটা কাগজ গোল হয়ে ভাঁজ হয়ে থাকতে দেখে তিনি সেটা তুলে নিলেন। তারপর ঝাড়ি দিয়ে স্টুডেন্টদের থামিয়ে দিলেন। উনি বললেন, কে ছুঁড়েছে কাগজ? সামনে এসে দাঁড়াও। কে করেছে এমন বেয়াদবি? কেউ কোনো কথা বলল না। নিলয় স্যারের এমন কাজ থেকে বেঞ্চে মাথা রাখতে যাবে, তখনই পাশে একটি কাগজ দেখে নিলয় ভাবলো কাগজটা হাতে নিয়ে বলবে, স্যার আমার পাশেও এমন একটা কাগজ। ওদিকে স্যার কাউকে না পেয়ে কাগজটা রুমের কোণাতে থাকা প্লাস্টিকের ডাস্টবিনে ফেলতে যাবে, এমন সময় উনি খেয়াল করে কাগজে কিছু একটা লেখা। উনি কাগজের দোলামালা ছাড়িয়ে লেখাটা পড়ে, স্যার আপনার মেয়েকে ভালোবাসে। রিয়াদ জানতো স্যার ফরহাদ সাহেবের একটা মেয়ে আছে, এজন্য সে ইচ্ছে করেই এমনটা করেছে। কাগজটা আবার ভাঁজ করে ডাস্টবিনে ফেলবে, ঠিক সে সময় নিলয় ওর পাশে থাকা কাগজটা হাতে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। স্যার নিলয়ের দিকে তাকিয়ে বলল, তুমি তাহলে কাগজ ছুঁড়েছ? নিলয়ের দিকে সব স্টুডেন্টরা ঘুরে তাকায়। স্যার সহ সবাই দেখে নিলয়ের হাতে সেম ভাবে কাগজ দলা করা। নেহা অবাক হয়, নিলয় এমন কাজ কেন করলো? স্যার ফরহাদ সাহেব নিলয়ের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, এই ছেলে উঠে দাঁড়াও, সামনে এসে দাঁড়াও। নিলয় কিছুই বলল না, আর কি হচ্ছে সেটাও বুঝতে পারছে না। তবে স্যারের আদেশ মতো নিলয় সামনে যেয়ে দাঁড়া। নিলয়ের হাতে একই রকম কাগজ। স্যার ওটা হাতে নিল। কাগজে মেলে দেখে সেখানেও সেম বাক্য লেখা, স্যার আপনার মেয়েকে ভালোবাসি। নিলয়ের পা থেকে মাথা অবধি স্যার একবার দেখে নিয়ে সামনে তাকিয়ে বলল, তোমরা কি কেউ দেখেছো এই ছেলে কাগজ ছুঁড়ে মেরেছে? জি স্যার, আমি দেখেছি। কাগজে কি লিখে দলা পাকিয়ে আপনার দিকে ছুঁড়ে মারে। হয়তো সে ভেবেছিল প্রথমটা লাগবে না গায়ে, তাই আরও একটি ছিঁড়ে আবার কি জানি লিখে নিজের হাতে নিয়ে রাখে। রিয়াদ বসা থেকে উঠে দাঁড়িয়ে কথাগুলো বলল। নিলয় রিয়াদের দিকে তাকালো। নিলয় কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। কারণ নিলয় এখন বুঝে গেছে যা হবে তা মেনে নিতে হবে। কিছু বললেই রিয়াদের সাথে ছেলেগুলো নিলয়ের বিপক্ষে কথা বলবে, তাই নিলয় মাথা নিচু করে দাঁড়ালো। কেন করেছো এমন? জানো না এটা অন্যায়? দেখে তো মনে হচ্ছে নতুন। তোমাকে অ্যাডমিশন কে দিয়েছে? নিলয়ের কাছে ফরহাদ স্যারের প্রশ্ন শুনেই মনে পড়ে গেল 4 দিন আগে যখন সে গ্রামের বাড়িতে থাকতো তখনকার ঘটনা। ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে থেকেই নিলয় এখানে থাকা সব টিচারদের নাম্বার, ফেসবুক আইডি ম্যানেজ করে রেখেছিল। এজন্য প্রিন্সিপালের আইপি অ্যাড্রেস হ্যাক করে নিয়ে স্যারের সব ব্যক্তিগত তথ্য চুরি করে নেয় নিলয়। তবে নিলয় যেদিন ওনার মানে প্রিন্সিপাল গোলাম সাহেবের আইপি অ্যাড্রেস হ্যাক করে
সেদিন একটা মেয়ের সাথে ফেসবুক আইডিতে কথা বলছিল। স্যার, আপনি আবার কেন এমন করছেন? আমি রাজি নই। আপনি পাশ করিয়ে দেওয়ার নাম করে আমার সাথে জোর করে আপনি... শিলা, এমন কেন করছো? তোমার সাথে করা সেদিনের ওই ভিডিওটা আমি ভাইরাল করে দেব। তাই যদি আরও একবার যদি আমার দেওয়া ঠিকানার হোটেলে আসো, তুমি সম্পূর্ণভাবে সেফ থাকবা, আর ভিডিওটাও ডিলিট করে দেব। কেউ জানলে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। স্যার, আপনি আমার বাবার বয়সী, আমি আপনার স্টুডেন্ট, কেন এমন করছেন? চুপ, যা বলছি শোন, না হলে দেব ভাইরাল করে, বুঝেছিস? আমার মুখ কিন্তু ভিডিওটাতে দেখা যাচ্ছে না, সবটা তোকেই দেখা যায়। আর প্রমিস, এবার আসলে তোর ভিডিওটা ডিলিট করে দেব। চ্যাটিং শেষ করে গোলাম সাহেব নিলয় মনে মনে কয়েকটা গালি দেয় স্যারকে। সালা টিচার হয়ে স্টুডেন্টের সাথে এমন করছে। নিলয় দেখে গোলাম সাহেব অনেকজনকে মেসেজ করেছে। গোলাম সাহেব শিলার সামনে গ্যালারি থেকে ভিডিও ডিলিট করার জন্য ওনার একটা ফেক আইডিতে সেই রেকর্ড করা ভিডিও সেন্ড করে রেখে দিল, যেন শিলা দেখে গোলাম সাহেব ভিডিও ডিলিট করে দিয়েছে। অথচ আইডিতে থাকবে, আর তিনি সেখান থেকে আবার ডাউনলোড করে নিতে পারবেন। নিলয় কিছুক্ষণ পর ওনার আইডি 20 মিনিটের মধ্যে হ্যাক করে ভিডিওটি নিয়ে নেয়। নিলয় ওপেন করতেই গোলাম সাহেবের মুখ দেখা যাচ্ছে। নিলয় ভিডিও অফ করে দেয়, কারণ সে দেখতে চেয়েছিল ভিডিওতে ওনার মুখ দেখা যাচ্ছে কিনা। নিলয় সব মেসেজ কপি করে ভিডিও নিয়ে ওনার আইডি থেকে চলে আসলো। গোলাম সাহেবকে নিলয় ফোন দেয়। আমেরিকার কোড নাম্বার থেকে কল এসেছে। গোলাম সাহেব রিসিভ করতেই রোবোটিক ভয়েসে বলতে লাগলো, আমার ছোট ভাই নিলয়ের অ্যাডমিশনের জন্য সব প্রিপারেশন রেডি করে সাবমিট করে দিন। আপনি নিজেই ফর্ম পূরণ করে দেবেন। হু আর ইউ? ডেভিল, কল মি ডেভিল। তুমি যেই হও না কেন, আমি কোনো নিলয়কে চিনি না, আর তোমার কথা মতো চলি না। কোথা থেকে বলছো তুমি? নরক থেকে। ডেভিলরা সেখানেই থাকে। আপনি নিলয়কে না চিনলেও আমি শিলাকে চিনি, হোটেল, ভিডিও সব জানি। দেখো প্লিজ, এগুলো ভাইরাল করো না, আমি শেষ হয়ে যাব প্লিজ। গুড। তাহলে আপনি নিজেই নিলয়ের নামে অ্যাডমিশনের সব রেডি করে দিন। সে আমার পরিচিত ছেলে। আর একটা কথা, শিলারও ভিডিও আমি ডিলিট করে দিয়েছি, তবে আমার কাছে আছে। আজকের পর তাকে বা অন্য কোনো মেয়েকে হয়রানি করেছেন, আপনাকে কেউ এই ডেভিলের হাত থেকে বাঁচাতে পারবে না। আর একটা কথা শুনুন, ইয়োর ইনফরমেশন ইয়োর হেল্প, অ্যান্ড হেলথ ইজ ওয়েলথ। এরপর কল কেটে দেয় ডেভিল। মনে মনে হাসতে হাসতে বলে, ডেভিল হবে ভয়ঙ্কর, আর নিলয় হবে হাবাগোবা। নিলয় হবে হোয়াইট হ্যাট হ্যাকার, আর ডেভিল হবে ব্ল্যাক হ্যাট হ্যাকার। তারপর নিলয় অ্যাডমিশন পেয়ে যায় এখানে। এই ছেলে, কথা বলো না কেন? নাম কি তোমার? নিলয় যেন লাফ দিয়ে উঠল। পাশে তাকায় ফরহাদ স্যারের হাতে কাগজটা দেখে নিলয়ের মনে পড়ল সে কোথায় আর কি করতে এসেছে। নিলয় আমতা আমতা করে বলল, স্যার, আমার নাম নিলয়। কথাটা বলেই নিলয় ভ্যাঁ ভ্যাঁ করে কান্না শুরু করে দিয়েছে। স্যার সহ ক্লাসে থাকা সবাই অবাক হয়ে যায় নিলয়ের এমন কান্না দেখে। কারণ মাস্টার্সে আসা স্টুডেন্ট অনেক বড় হয়, কেউ বিবাহিত, আবার কেউ জব করেই মাস্টার্স করে। কিন্তু নিলয়ের এমন কাণ্ড দেখে স্যার কি বলবে বুঝতে না পেরে হেসে দেয়। সাথে থাকা স্টুডেন্টরাও হেসে উঠল। তারপর স্যার এমন হাবাগোবা ইনোসেন্ট ছেলে দেখে শাস্তি আর কি দিবে, তিনি নিজেই হেসে উঠল। কিন্তু নিলয় এমন কাজ করেছে, তাকে শাস্তি না দিয়েও হবে না। তাই নিলয়কে বলল, নিজের বেঞ্চে যে দাঁড়িয়ে থাকবা, দু কান ধরে। 1 মিনিট। নিলয় কাগজগুলো ডাস্টবিনে রেখে বেঞ্চে এসে দাঁড়ালো। সবাই ভেবেছে নিলয় এমনটা কখনোই করবে না, কারণ এখানে থাকা সব স্টুডেন্টরা প্রাইমারির বাচ্চা নয়। কিন্তু সবার ভাবনাকে অবাক করে দিয়ে নিলয় কান ধরে দাঁড়ালো। নিলয়কে কান ধরে দাঁড়াতে দেখে সবাই হাসতে থাকে। এরকম কাজ নিলয় করতে পারে কেউ ভাবতেই পারেনি। কেউ কেউ নিলয়ের এমন কাজ দেখে বলেই বসেছে, ছেলেটা কি নাদান নাকি হাবাগোবা। নিলয় কান ছেড়ে দাঁড়ায়, মনে মনে বলে, ইটস মাই মাইন্ড গেম। আমি লুজার এখন থেকে, বাট ফরহাদ স্যার ক্লাসে মন দিতে বলল সবাইকে বই বের করতে বলল, প্রশ্ন করলো, পৃথিবীর প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটরের নাম কি? কে বলবে? নেহা উঠে দাঁড়ায়। নেহা স্যারের দিকে তাকিয়ে বলল, ব্যাখ্যা দিতে কে পারবে? কেউ কোনো কথা বলছে না, সবাই চুপচাপ বসে আছে। স্যার নেক্সট প্রশ্নে যাওয়ার আগে প্রথম প্রশ্নের ডিটেলস বলতে যাবে, তার আগে নিলয় উঠে দাঁড়ায়। নিলয় বলে, 1642 সালে ফরাসি গণিতবিদ ব্লেজ পাস্কেল তার বাবাকে
ট্যাক্সের গণকাজ সাহায্য করার জন্য পাসকালীন যন্ত্রটি তৈরি করেন। এই যন্ত্রটিকে অ্যারিথমেটিক মেশিন বা পাস্কেলের ক্যালকুলেটর ও বলা হয়। এই যন্ত্রটি দিয়ে যোগ ও বিয়োগের কাজ করা যেত। পাস্কেল যখন যন্ত্রটি আবিষ্কার করেন তখন তার বয়স ছিল মাত্র 18 বছর। বাহ, অনেক জানো তো তুমি। ধন্যবাদ স্যার। জন নেপিয়ার কত সালে লগারিদম আবিষ্কার করেন? প্রতি সেট নেপোনিয়ারের হারে কটি রড থাকতো? স্যারের এরকম প্রশ্ন শুনে সবাই চুপ হয়ে গেল। নিলয় যেমন হ্যাক বিষয়ে দক্ষ একজন মাইন্ড হ্যাকার, তেমনি ভালো স্টুডেন্টও সে। ছোট থেকেই ওর টেকনোলজি খুব করে আকর্ষণ করত। ক্লাস 8-এ ওঠার পর নিলয় আইসিটি বই 3 দিনে পড়া কমপ্লিট করে রেখেছিল। এই 3 দিনের মধ্যে নিলয় আইসিটি বইয়ের পেজ নাম্বার সহ কোন পেজে কি লেখা আছে সব কম্পিউটারের মতো করে বলে দিতে পারত। তাই নিলয় নিজেই উঠে দাঁড়িয়ে অ্যান্সার দিল। 1814 সালে তার প্রতি সেট নেপিয়ারের হারে রোড থাকতো 11টি। স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার 1617 সালে নেপিয়ারের হার উদ্ভাবন করেন। এই যন্ত্র দিয়ে গুণ ও ভাগের কাজ করা যেত। মৃত্যুর আগে এই হারগুলো দিয়ে ক্যালকুলেশন করার পদ্ধতি তিনি একটি বইতে লিপিবদ্ধ করে যান। বইটির নাম ছিল রাবডোলজিয়া বা স্পিকিং রোডস। সবাই বিমূঢ় হয়ে নিলয়ের সব উত্তরগুলো শুনছে। ভালো ভালো স্টুডেন্টরা সেগুলো কালেক্টও করে রাখছে। এমনকি নেহা সবকিছু নোট করে নিল। নিলয় এইসব কিছু দেখে মুচকি হাসছে। স্যার অবাক হয়, এত ইজিলি উত্তর দিচ্ছে পেঁচালো প্রশ্নগুলো, কিভাবে পারছে সব। স্যার আরো প্রশ্ন করে, ইন্টারনেট ব্যবহারকারীকে কি বলা হয়? নেটিজেন। মানুষকে বলা হয় হোমো সেপিয়ানেস। কেন যন্ত্রকে বলা হয় সিলিকোসাপিয়ানেস? কম্পিউটারকে ইউ আর জিনিয়াস। স্যার এসব তো হাই স্কুলের প্রশ্ন, সবাই পারে। নিলয়ের কথা শুনে স্যার চুপ হয়ে গেল। ক্লাসের সবাই এতক্ষণ নিলয়কে নিয়ে হাসাহাসি করছিল, তারাই এখন ইমপ্রেস হয়ে যাচ্ছে। ক্লাস শেষ হয়, নিলয় চলে যাচ্ছে। পেছন থেকে নেহা ডাকলো। নিলয় দাঁড়ায়। নিলয়ের অনেক কাজ। টেবিলের জন্য পোশাক বানাতে হবে, সাংবাদিকদের সাথে ওর কথা বলতে হবে, ব্যাংক ডাকাতি করার প্ল্যান করতে হবে, অনেক কাজ ওর। জি বলুন। আমরা তো একই ক্লাসে পড়ি, তুমি করে বলি। ওকে, বলো। তুমি এমন হাঁদারাম কেন? মানে কি করলাম? সবার সামনে কান ধরে কেন দাঁড়ালেন? স্যারের অর্ডার পালন করছি মাত্র। আচ্ছা আসি। শোনো, কিছু মনে না করলে একসাথে চটপটি খেতে পারি? অন্যদিন, বাই। নিলয় চলে যাচ্ছে, আর ওদিক দিয়ে বাইক নিয়ে কয়েকটা ছেলে প্রবেশ করলো। ছেলেগুলোর মধ্যে লিডার ছেলেটা হলো সাকিব। নিলয় তাকে চেনে না, আর সাকিবও চেনে না নিলয়কে। দুইজন দুই দিক দিয়ে চলে যাচ্ছে নিজের মতো। ভাই, এই হলো নীরার আইডি। সব ডিটেলস এখানে। সাকিব নামের একটা আইডি থেকে ওর অনেক ট্যাক্স, ফটোস, নোটস, ফটোস সব সেন্ড করা হয়েছে। আর একটা আইডি নিকনেম হাজব্যান্ড। মূলত নীরার হাজব্যান্ড আছে, আর তারপরেও সে সাকিব নামের একটা ছেলের সাথে গভীরভাবে পরকীয়ায় লিপ্ত। অর্কের কথা শুনে নিলয় চুপচাপ বসে সামনের দিকে তাকিয়ে আছে। স্ক্রিনে নীরার সব ফেসবুক ডিটেলস দেখা যাচ্ছে। নিলয় সিগারেট বের করলো। টানতে টানতে নীরাকে নিয়ে কল্পনা করছে ও। নিলয় আজকে 3টে কম্পিউটার কিনে এনেছে। দোতলার বড় ঘরে আগে থেকেই 3 জনের কম্পিউটার ছিল, তবুও নিলয় আরো 3টে কিনে এনেছে। সাথে বড় একটি স্মার্ট এলইডি মনিটর, যেটা সামনের দেয়ালে টাঙিয়ে দিয়েছে। আচ্ছা বাদ দে, ব্যাংকের সব অ্যাকাউন্ট হ্যাক করার পরিকল্পনা করা যাক। আর একটা কথা, 2জন বয়স্ক খারাপ লোক দরকার, ম্যানেজ করে দিতে হবে খুব তাড়াতাড়ি। কেন ভাই? ওই 2জন লোক মানুষকে, মানে বড় বড় বিজনেসম্যান বা যাদের টাকার প্রয়োজন অনেক বেশি, তারা তো ব্যাংকে থেকে লোন নিয়ে প্রয়োজন মেটাবে। অনেক সময় ব্যাংক তো বেশি টাকার লোন দেয় না। ব্যাংক থেকে লোন নিতে হলে জমি বা ব্যবসার দলিল জমা দিয়ে নিতে হয়। অনেক মানুষ আছে যাদের লোন অনেকটাই প্রয়োজন, কিন্তু জিম্মি রাখার মতো কিছুই নেই। ওই 2জনের কাজ হবে ওইসব লোকেদের মিথ্যা জমির কাগজ বা দোকানের কাগজ বানিয়ে তাদের পক্ষ হয়ে নিজের থেকে ব্যাংকের কাগজগুলো জমা দেওয়া। তারা জমা দেবে, ব্যাংক লোন দেবে, সেই টাকা কোনো না কোনো ব্যাংকে তো রাখবেই। যখন ক্রেডিট কার্ড লঞ্চ করে টাকা বের করবে, তখন সেই সব টাকাগুলো আমরা হ্যাক করে নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নেব। মানে ওই 2জনের কাজ হলো
ফেক কাগজ বানানো আর টাকাগুলো যে কোনো নাম্বার অ্যাড করে অ্যাকাউন্টে রাখবে, সেই ফোন নাম্বার কালেক্ট করে আমাদের পাঠিয়ে দেবে। মাসুম, তোর কাজ হলো তখন ওই সিমের কোনো মেসেজ ব্লক করে দেওয়া, কারণ টাকা তুললেই তো ওই নাম্বারে মেসেজ যাবে। তাই নাম্বারের যাবতীয় মেসেজ ব্লক করে দিবি। আমাদের অ্যাকাউন্টে টাকা আসার পর সব ডিলিট করে দিবি। ব্যাংকের সব লেনদেন কেউ যদি ওয়েবসাইটের মাধ্যমে সেবা প্রদান করে, তবে সিস্টেম সেই সাইটগুলোকে হ্যাক করে সব তথ্য সংগ্রহ করে রাখবি। আর অর্ক তো ফেসবুকের জন্য আছেই। ভাই আপনি জিনিয়াস। আমার পরিচিত দুজন লোক আছে, হয়ে যাবে কাজ। মাসে 10-20 হাজার বেতন দিলেই হবে। এক একজনকে 50,000 করে টাকা দেব। মনে রাখিস, আমরা সাহেব আর বিবিতে খেলি না, তাসের ট্রাম কার্ড টিক্কা দিয়েই চলি। সো দান হবে টিক্কাতে, গোলামে নয়। স্পনের সব কার্ড যখন নিজের কাছে থাকে তখন সে হয় সিংহ, আর আমার কাছে থাকলে আমি হই ডেভিল। ভাই ইউ আর গ্রেট। আজ রাতে সোনালী ব্যাংক কোঅপারেটিভ লিমিটেডে বড় ব্যাংক ডাকাতি হতে যাচ্ছে। ঢাকা শহরে বেশ কয়েকদিন ধরে নতুন ব্যাংক ডাকাতের উপদ্রব বেড়েছে। গত 5 দিনে একটা ব্যাংকে 50 লাখ টাকা ডাকাতি করে নিয়ে গেছে। এই জন্য সব ব্যাংকগুলো হাই সিকিউরিটি অ্যালার্ট করে ক্যাশে নয়, অনলাইন অ্যাকাউন্ট করে টাকা জমা রেখেছে, যেন ডাকাতেরা এসে সরাসরি ডাকাতি না করতে পেরে চলে যায়। সব ব্যাংক এখন শান্তিতেই আছে অ্যাকাউন্ট সিস্টেম চালু করে, কারণ এখানে হ্যাক হবে না। সবাই জানে হওয়ার আগেই অনেক কিছু সিকিউরিটি অ্যালার্ট অন হয়ে যাবে, সাথে সাথেই ব্যাকআপ রেখে অ্যাকাউন্ট অফ করে দেবে ব্যাংক হোয়াইট হ্যাট হ্যাকাররা, যাদের ভালো হ্যাকারও বলা হয়। তারা মূলত ব্যাংকের অ্যাকাউন্ট কন্ট্রোলে রাখে। অ্যাকাউন্টের সব ঝামেলা ওরা নিজ দায়িত্ব ঠিক করে দেয়। কিন্তু শহরের একটা বড় ব্যাংক ডাকাতের আবির্ভাব হয়েছে। মানি হেইটস ব্যান্ডেল পরে 10 জন মিলে আসে ব্যাংকে, তারপর যত সিকিউরিটি থাকে সবাইকে গুলি করে মেরে দিয়ে টাকা বের করে নিয়ে চলে যায়। গ্যাংয়ের নাম রেড নিড মানি। লাল পোশাকে আসে তারা, এই জন্য রেড, আর আসে তো টাকার জন্যই, তাই নাম দিয়েছে রেড নিড মানি। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের পিছনে কে বা কারা জড়িত আছে কেউ জানে না। কেবল আসে, খুন করে, ক্যাশ থেকে টাকা বের করে আর নিয়ে চলে যায়। ব্যাংক ম্যানেজাররা এই ডাকাতদের জন্য বেশ আতঙ্কেই আছে। সিকিউরিটি বাড়ানো হয়েছে, তবে এবার অ্যাকাউন্ট সিস্টেম অন করা হয়েছে। সেখানে ডাকাতেরা আসলেই ব্যাংকের টাকা ব্যাংকেই থাকবে, মেশিনে চেপে পাসওয়ার্ড না দেওয়া অবধি টাকা বের করা যাবে না, ব্যাস। কিন্তু মজার ব্যাপার হলো, রেড গ্যাংয়ের লোকেরা ব্যাংকের ডাকাতি করার আগে ওই ব্যাংকের ম্যানেজারের কাছে চিঠি লিখে বা নোটিশ পাঠিয়ে দিয়েছিল। বর্তমানে বাংলাদেশে রেড গ্যাং একটি বিশাল আতঙ্কের নাম। নিলয় চেয়ারে বসে আজকের পেপারস পড়ছিল। পেপারে রেড গ্যাংদের নিয়ে একটি আর্টিকেল বের করা হয়েছে, যা পড়ে সবাই ভয়ে আছে। নিলয় কিছু বলতে যাবে, তখনই সিয়াম এসে বলল, ভাই সোনালী ব্যাংক কোম্পানির গোপন ওয়েবসাইটে রোমর বের হয়েছে, আজ নাকি ব্যাংক ডাকাতি করতে আসছে ডাকাতরা। কিন্তু ওরা কিছুই পাবে না। মানে? বুঝছি, অ্যাকাউন্টে পাসওয়ার্ড থাকবে তাই তো? সেটা না, এই বড় গ্যাং ভাবছিস সেই দলে হ্যাকার নেই? আছে। তারা পাসওয়ার্ড ঠিকঠাক জেনেই তবে লুট করতে আসবে। কিন্তু উই আর ওয়ান্ডার থিপ, ওরা সেখানে যেয়ে ডাকাতি করবে, আর আমরা এখানে বসেই ওদেরটা ডাকাতি করব। এটা সম্ভব? সম্ভব। এখন যা যা বলবো তাই কর। ডেভিলের ড্রেস বানিয়ে ফেল 4টে। আমি অ্যাকাউন্ট হ্যাক করে নেওয়ার সিস্টেম চালু করছি। সিয়াম, ব্যাংকের ওয়েবসাইটে অ্যাকাউন্টের ডিটেলস আছে না? দে সেটা আমাকে, হ্যাক করেই দে জলদি। ঠিক আছে ভাই, একটু দাঁড়ান। সিয়াম সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের সব ডিটেলস দিয়ে চলে যায়। নিলয়ের বলা কথা মতো 4টে একই ধরনের ড্রেস বানাতে ব্যস্ত হয়ে যায় ওরা। নিলয় রুমের লাইট অফ করে দিল। অ্যাকাউন্টের নাম এসবি। নিলয় এসবি কর্তৃক যত সংযুক্ত কম্পিউটার আছে সেগুলোর আইপি অ্যাড্রেস বের করলো। এসবি অ্যাকাউন্টে 3টা কম্পিউটার নেটওয়ার্ক অ্যাড করা, যা হোয়াইট হ্যাট হ্যাকার দ্বারা নিয়ন্ত্রণ করছে। নিলয়ের হ্যাকারের উপর তীব্র জ্ঞান আছে। সে জানে একটা হ্যাকারকে কিভাবে মাইন্ড হ্যাকে আনতে হয়। নিলয় আইপি অ্যাড্রেস হ্যাকের জন্য কোড মেল করলো সেই কম্পিউটারে। 2 ভাবে সিস্টেম অন করে দিয়েছে। যদি ভালো হ্যাকার মেলে চাপ দিয়ে দেয়, তাহলে সাথে সাথেই কোড চলে আসবে সেই কম্পিউটারে সব তথ্য ফাঁসের জন্য। আর যদি ক্লিক না করে, তবে 1 মিনিটের মধ্যেই যদি মেল থেকে ডিলিট করে দেয়, তাহলেও কোড চলে আসবে। এইটা একমাত্র নিলয়ই পারে, আর বাকি ভালো হ্যাকাররা প্রথমটা পারে।
নিলয় মেল সেন্ড করলো। ব্যাংকের মেন অ্যাকাউন্ট যিনি পরিচালনা করছেন ওনার নাম জামশেদ। জামশেদ দেখলো মনিটরে একটি মেইল এসেছে। জামশেদ জানে ওই মেলটা কিসের, কারণ তিনিও একজন দক্ষ হ্যাকার। কিন্তু সে জানে না ডেভিল নামের একজন হ্যাকার পুরো দেশ শাসন করার জন্য চলে এসেছে। জামশেদ সাথে সাথেই মেইল অপশানে যে রিড না মেরে চাপ দিয়ে মেলের ওপরে চেপে রেখে ডিলিট অপশানে চাপ দিয়ে দিল। মেলটা ডিলিট হয়ে গেল জামশেদের কম্পিউটার থেকে, কিন্তু নিলয়ের কাছে একটা কোড চলে আসে। নিলয় সেই কোড দিয়ে আইপি অ্যাড্রেস হ্যাকের জায়গাতে চাপ দিয়ে হ্যাক করে নিল। এখন জামশেদের সব কম্পিউটারে যাবতীয় ডিটেলস আছে নিলয় তার দেয়ালে থাকা একটা স্মার্ট এলইডি মনিটরে দেখতে পাচ্ছে। নিলয়ের স্ক্রিনে একটি লোগো শো করলো। হঠাৎ করে নিলয় অবাক হয়, কারণ জামশেদের আইপি শুধু নিলয়ের নয়, আরো একটি নেটওয়ার্ক দেখাচ্ছে, কিন্তু তার ডিটেলস শো করছে না। নিলয় বুঝে যায় এটা ব্যাংক ডাকাতদের কারো কাজ। এইদিকে ব্যাংকে 10 জন রেড ড্রেস পরে ভেতরে আসলো। দরজায় থাকা 5 জন সিকিউরিটি গার্ডকে রেড গ্যাংয়ের লোকেরা গুলি করে মারলো। সাথে সাথে অ্যালার্ম বেজে উঠলো। নিলয় এখানে বসেই দেখলো জামশেদ পাসওয়ার্ড ঠিক আছে কিনা সেটা চেক করার অপশানে চাপ দেয়। নিলয় সেখানে পাসওয়ার্ড দেখতে পেয়ে ওর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হওয়ার জন্য এন্টারে চাপ দেয়। পাসওয়ার্ড পাতি এন্টার প্রেস করতেই 6 কোটি টাকা নিলয়ের অ্যাকাউন্টে চলে আসতে থাকে। ওদিকে রেড গ্যাংয়ের যে হ্যাকার আছে সেও পাসওয়ার্ড জেনে যায়। গ্যাংয়ের মধ্যে হৃদয় নামের লিডারকে ফোন করে বলে ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড হলো $$, ততক্ষণে নিলয়ের অ্যাকাউন্টে 6 কোটি টাকা চলে এসেছে। আর নিলয় সেখান থেকে বের হয়, ওর অ্যাকাউন্টে নিজেই ব্লক করে রেখে দিল। যদিও অ্যাকাউন্টের কোনো নাম্বার নেই, নিজস্ব অ্যাকাউন্ট নিলয়ের। হৃদয় বুথ বাক্সের সামনে যে পাসওয়ার্ড চেপে টাকা বের হওয়ার জায়গাতে তাকিয়ে দেখে কোনো টাকাই বের হচ্ছে না। মেশিন থাকা রোবোটিক ভয়েসার বলে উঠল, নো মানি ইজ হেয়ার। হৃদয় আরো কয়েকবার ট্রাই করলো, কিন্তু মেশিন বারবার একই কথা বলছে। জামশেদ কিছুই বুঝতে পারছে না। জামশেদ অ্যাকাউন্ট চেক করে দেখে সেখানে টাকার পরিমাণ 0। জামশেদ বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থাকে সেদিকে। হঠাৎ ওর মনিটরে একটি বাংলায় লেখা মেসেজ আসলো। মেসেজটা পুরোপুরি শো করছে শুধু জামশেদের মনিটরে নয়, রেড গ্যাংয়ের আরো একটি হ্যাকারের কাছেও একই মেসেজ শো করছে। হ্যালো ডিয়ার, ইন্ট্রোডিউস মাইসেলফ, আই অ্যাম ডেভিল, কল মি ডেভিল। ব্যাংকের টাকা এখন সব আমার কাছে, পুরোপুরি 6 কোটি টাকা। ও একটা কথা, ডেভিলের ঠিকানা, ডেভিলের অ্যাকাউন্টের ঠিকানা কেউ খুঁজে পাবে না, তাই না খোঁজার চেষ্টা করলেই ভালো হবে। এতে আপনাদের ক্ষতি। বলা যায় না, আপনাদের ফোনের সব ডিটেলস আমি জেনে গেলাম, তখন আপনি যা করবেন আমি দূরে বসেই দেখতে পাবো। যে কোড থেকে মেসেজ গেছে সেই কোডের লোকেশন বের করার চেষ্টা করুন। দেখুন আমাকে খুঁজে পান কিনা। খুঁজে পেলে আমাকে নিয়ে যাবেন, কারণ আমি আছি। ডেভিল ইজ ব্যাংক। জামশেদ মনিটর ছেড়ে চলে যায়। রেড গ্যাংয়ের হ্যাকার ফোন করে হৃদয়ের কাছে, হৃদয় চলে আসো, ব্যাংকে টাকা নেই আমি জানি। ডেভিল নামের একজন হ্যাকার টাকা ট্রান্সফার করে নিয়েছে নিজের অ্যাকাউন্টে। পুলিশ আসার আগে চলে আসো, ডেভিলকে খুঁজে বের করব। নিলয় চেয়ার ছেড়ে শব্দ করে হাসতে থাকে। উচ্চ শব্দে যেন বদ্ধ ঘরে নিলয়ের হাসি বারবার প্রতিধ্বনি হতে থাকে। নিলয় সিগারেট জ্বালায়। সিগারেটের ধোঁয়া ছেড়ে দিয়ে সে আরো জোরে জোরে হাসতে থাকে। মাসুম, সিয়াম আর অর্ক ঘরে আসলো। হাতে ডেভিলের পোশাক, একটা হ্যাকিং মাস্ক, হুড টুপিওয়ালা কালো ড্রেস, কালো প্যান্ট আর কালো জুতো। মাসুম বলল, হাসছেন কেন ভাই? নো ভাই, কল মি ডেভিল। ওকে ডেভিল, আপনি কেন হাসছেন? এই মাত্র 6 কোটি টাকা আমার কাছে। কি 6 কোটি? 4 কোটি টাকা এখন আমার। পুরো দেশ কিনতে কত কোটি লাগবে? সত্যি আপনি দেশ কেনার জন্য যত টাকা দরকার তত টাকা হ্যাক করবেন? সব টাকা আমার হবে। আই এম দ্য কিং অফ হ্যাকার ওয়ার্ল্ড। আই নিড মানি বিকজ আই এম ডেভিল। অর্ক, সিয়াম আর মাসুম কম্পিউটারে অনার্স করছে। গ্রাম থেকে শহরে এসেছে। বাবার থেকে টাকা না নিয়ে পার্ট টাইম কাজ করে। কষ্ট করে 3 জন 3টা কম্পিউটার কিনেছিল। কখনো 50,000 টাকার বেশি চোখেই দেখেনি। আর আজ ওদের কাছে 6 কোটি টাকা আছে, যা ওদের বস ডেভিল এনে দিয়েছে। 1 ঘন্টার মধ্যে 6 কোটি টাকা ওদের কাছে, এইসব কিছু কল্পনাতেও করেনি ওরা কোনোদিন। নিলয়কে চেয়ার এনে দেয় মাসুম। নিলয় চেয়ারে বসলো। সামনে থাকা 3 জন ছেলে উল্লাস করছে, কিন্তু নিলয়ের মনে আনন্দ নেই। কথাই আছে, যার টাকা নেই সে কষ্টে থাকে, চাহিদা পূরণ হয় না সেই জন্য।
আর যার টাকা আছে সেও কষ্টে থাকে। চাহিদা কোনটা রেখে কোনটা পূরণ করবে ভেবে সেই জন্য। কিন্তু নিলয়ের কোনো চাহিদা নেই। ওর আপার কথা খুব মনে পড়ছে এখন। বিধি আপা কম্পিউটার কিনে দেওয়ার সময় বলেছিল, দেখিস নিলয়, তুই একদিন অনেক বড় লোক হবি, তোর গাড়ি হবে, টাকা হবে, তোকে সবাই চিনবে, কম্পিউটারিং করে তোর সব কিছুই হবে। বিধি আপার কথায় সেদিন নিলয় হেসেই উড়িয়ে দিয়েছিল। আসলে বিধি আপা ভালো কাজের ফলস্বরূপ কথাগুলো বলেছিল। কিন্তু নিলয় তো আজ খারাপ কাজ করে খারাপ কাজে বড় লোক হয়েছে। নিলয়ের মনের মধ্যে ডেভিল যখন জাগ্রত হয় তখন ওর টার্গেট না পূরণ হওয়া অবধি সেই ডেভিল ভিতর থেকে যায় না, আর যখন চলে যায় তখন অনুতপ্ত হয়। ভাই এত টাকা কি করব? 1 কোটি টাকা দেশে থাকা গরিব বা যারা খেতে পারে না তাদের জন্য দান করে দে। বাকি 5 কোটি থেকে 1 কোটি তোদের জন্য, বাকি 4 কোটি প্রয়োজনে কাজে লাগবে। আর একটা কথা, বাইরে আমাকে না বলে কেউ বের হবি না। আর ভুলেও তোরা কেউ কোনো অ্যাকাউন্ট এখন ওপেন করবি না। অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণে আমার লজিক বলছে সব ব্যাংক এখন পুরোপুরিভাবে অ্যালার্ট হয়ে মেন অ্যাকাউন্ট বুথ সব অফ করে দিয়েছে। তাই এখন অ্যাকাউন্ট অন করার চেষ্টা করলে ধরা খেয়ে যাবি। তাহলে কি করব ডেভিল? এখন যেই ফেক 2 জন এজেন্টের দরকার, ওদের কাজ এখন আমাদের আবার টাকা এনে দেবে। হয়তো আবার 3 কোটি টাকা পেতে যাচ্ছি। কিভাবে ডেভিল? ইটস মাইন্ড গেম। একটু ভেবে নে কেন ওদের কাজে লাগবে, দেখবি বুঝতে পারবি। ডেভিল কিভাবে হ্যাক করেন? সিয়াম ভালো বলতে পারবে ওয়েবসাইট নিয়ে। সিয়াম বলতো কিছু। তবে একটা কথা, সোশ্যাল ইঞ্জিনিয়ারের উপরেই ফিশিং কার্যক্রম নির্ভর করবে। ওয়েবসাইটের ক্ষেত্রে ফিশিং হলো এক প্রকার মাছ ধরা, যেখানে আমি নিজে টোপ দিয়ে মাছের মতোই ভিকটিমকে ধরি। মূলত যে কোনো ওয়েবসাইটের একটি নকল পেজ তৈরি করে তাতে ভিকটিমের লগইন ইনফো এবং অন্যান্য তথ্য হাতিয়ে নিতে কন্ট্যাক্ট কাজে লাগে। পেজ কন্ট্যাক্ট কন্ট্রোল, লগইন ডাটা ইত্যাদি ফাইলগুলো ব্যাংকের হোস্টিং সাইটে কাজ করে। সোজা ভাষায় ফিশিং হলো আমি আমার বন্ধুর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে যাচ্ছি, তাহলে তাকে এমন একটা লিঙ্ক দেব যার ওয়েব পেজটি দেখতে হুবহু ফেসবুকের মতন এবং তাতে প্রলুব্ধ করব যাতে সে তাতে লগ ইন করে। তাহলে আমি আমার ওই ফিশিং অ্যাকাউন্টে তার লগ ইন ইনফো তথ্য পাসওয়ার্ড পেয়ে যাব। কেউ যে কোনো হোস্টিং সাইটে যে কোনো ওয়েব পেজের সোর্স কোড হতে ফাইল তৈরি করে ফিশিং পেজ তৈরি করতে পারে। তথাপি ফিশিং নির্ভর করে ডেভিলের কথা অনুযায়ী সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর দক্ষতার উপর। নিলয় মুচকি হাসে, কারণ নিলয় এগুলো আগে থেকেই সব জানে। তবুও সিয়ামের থেকে ওর কাজের দক্ষতা দেখার জন্য প্রশ্নটা করলো। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। নিলয় বলল, সাকিবের ফোন নাম্বার এটা। আমি এখন ওর ফোন হ্যাক করব। স্মার্টফোন ব্যবহার করতে মানুষ এবার ভয় পাবে, আর ওর থেকে সব তথ্য নিয়ে মাইন্ড গেমটা আমি খেলবো। চল কাজে লেগে পড়ি। হৃদয়ের কথায় বস টেবিলে থাকা ল্যাপটপ ছুঁড়ে মারলো মাটিতে। রেড গ্যাংয়ের মোট 11 জন, আর যে হ্যাক করে পাসওয়ার্ড জানিয়ে দিয়েছিল সেই হলো এই গ্যাংয়ের বস। আর ওর নাম নীলের মতো একটা ফেক রাখা হয়েছে, আর সেই নামটা হলো ব্ল্যাক ম্যাম্বা। আর সে হলো একজন মেয়ে। ব্ল্যাক ম্যাম্বা ল্যাপটপ ছুঁড়ে মেরে বলল, আমাদের 1 বছরের প্ল্যান এই প্রথম নষ্ট হলো। আমি ডেভিলকে চাই। বস, ইন্টারনেট ব্যবহার করে তাকে খুঁজে বের করার চেষ্টা করুন। তার কোনো ইনফরমেশন আমার কাছে নেই, আর সে খুব বুদ্ধিমান। স্ক্রিনে মেসেজ পাঠিয়ে নিজে থেকেই সেই মেসেজ আমার মনিটর থেকে ডিলিট করে দেওয়ার ক্ষমতা রাখে। মানে সে আমারও কম্পিউটারে ওর আওতায় এনে মেসেজ পাঠিয়েছে। টাকা আমার প্রয়োজন। মানি ইজ হেলথ, মানি ইজ ওয়েলথ, মানি ইজ ওয়ার্ল্ড। আই নিড মানি, অনলি নিড মানি। ডেভিলকে ধরবই, বাট তার আগে এবার দেশের 5টা ব্যাংকের মধ্যে 4 নাম্বার ব্যাংকে ডাকাতি করবই। এবার সেটা সফল করতেই হবে। যত সিকিউরিটি থাকুক না কেন, ওই ব্যাংকে থাকা 10 কোটি টাকা আমার চাই। ব্যাংকের নাম যমুনা সিকিউরিটি ব্যাংক লিমিটেড। এই ব্যাংকে সব কৃষক কতিক্য টাকা রাখা আছে। অ্যাকাউন্ট থেকে 10 কোটি টাকা আমার চাই। ব্ল্যাক মেম্বার কথা শুনে
সাথে থাকা 10 জন টাকার কল্পনাতে ভেসে যায়। ওদের সামনে এখন দুটো শত্রু, পুলিশ আর ডেভিল। পুলিশ হলো সম্মুখ প্রতিপক্ষ আর ডেভিল হলো রহস্যময় প্রতিপক্ষ। পুলিশকে ফাঁকি দিয়ে তারা ঠিকই ডাকাতি করতে পারবে, কিন্তু ডেভিল, তাকে কিভাবে আটকাবে? ভাই, সাকিবের তথ্য সব এই পেন ড্রাইভে। মাসুমের কথা শুনে হাত থেকে নিলয় পেন ড্রাইভ হাতে নিল। ওদের 4 জনের গায়ে একই রকমের পোশাক, মুখে হ্যাকার মাস্ক, গায়ে কালো কোট আর হুডি টুপি। নিলয়ের বাম হাতে ছোট্ট ডিভাইস, যেমন ব্লুটুথ স্পিকার, মাইক ইত্যাদি এমন যন্ত্র কন্ট্রোলে আনে, সেটা পরে নিল। ডান হাতে হাত ঘড়ির মতো, যার নাম সিবি, সেটা পরে নিল, যেটার কাজ যে কোনো ডিভাইস সংলগ্ন, যেমন সিসি ক্যামেরা, কম্পিউটার, ল্যাপটপ, যা থাকুক না কেন, একটা বাটনে চাপ দিলেই সিবি ডিভাইস থেকে সামান্য পরমাণু মিশ্রিত ছোট্ট বোম বের করে সাথে সাথেই সেটা ব্লাস্ট করে দেয়। নিলয় পেন ড্রাইভ নিয়ে সাকিবের কাছে যেতে থাকে। মাসুম গাড়ি চালাচ্ছে। কিছু সময় পর সাকিবের অফিসে এসে পৌঁছালো। মাসুম গাড়ি থেকে নামতে যাবে, নিলয় বলল, ল্যাপটপ নিয়ে গাড়িতেই থাক, সব সিসি ক্যামেরার কোড আনা আছে। এখন তুই জলদি গ্রাফিক্স বানা, মনিটরে যে রিয়েলিটি শো করবে সেটাই গ্রাফিক্স করে মনিটরে শো করা। আমরা যে যাচ্ছি তার কোনো প্রুফ কেউ যেন পরবর্তীতে খুঁজে না পায়। আর সিয়াম, তোর বুকে একটা ছোট্ট ক্যামেরা লাগানো আছে, ভেতরে কি হবে মাসুম সেটা টের পাবে। এই এরিয়ার সব নেটওয়ার্ক বা টেকনোলজি এখন আমার কবজায়। মাসুম কলে থাকবি, আমি বলে দেব কখন কি করতে হবে। আগে সাকিবের বাড়ির বাইরে ক্যামেরার ফুটেজ চেক কর। আমার ফেস ড্রোন ক্যামেরার বিপরীত পাশে চলে যাবে আমাদের প্রবেশের আগে। তার ঠিক তখনই ল্যাপটপে একটা করে কোড শো করবে। কোড রিপ্লেস করার জন্য একটা করে খালি ঘর আসবে। 5 সেকেন্ডের মধ্যে কোড পাতিয়ে ডান অপশানে চাপ দিলেই তুই সেই ক্যামেরার ফুটেজ দেখতে পারবি, সাথে চেঞ্জও করতে পারবি, কারণ আমি চেঞ্জ করার হ্যাকিং অপশন অন করে দিয়েছি। এখন তোর কাজ হলো এটাই, বাকি কাজ আমরা ভেতরে যেয়ে করছি। নিলয়ের মাইন্ড গেম দেখে ওরা 3 জন চুপ হয়ে যায়। কি বলবে এই মাস্টার মাইন্ড লোকটার কথার উপরে? প্রতিনিয়ত সিয়াম, মাসুম আর অর্ক মুগ্ধ হচ্ছে এই লোকটার উপরে। নিলয়েরা এগিয়ে যাচ্ছে। নিলয়ের ফ্লাইস মানে মাছি ড্রোন ক্যামেরার কাছে যাচ্ছে। মাসুমের কাছে কোড আসতেই মাসুম 3 সেকেন্ডের মধ্যে প্রেস করে দিচ্ছে। এইভাবে নিলয় সাকিবের অফিসের মধ্যে প্রবেশ করে। বেশ কয়েকজন লোক বসে আলোচনা করছে। 3 জন লোককে এমন বিদঘুটে পোশাকে প্রবেশ করতে দেখে সবাই ঘাবড়ে যায়। সাকিব সাথে সাথে কোমর থেকে পিস্তল বের করে রাখলো হাতে। সাকিব দাঁড়িয়ে বলল, তা কে কে তোমরা? পুরো রুমে 4টে লাইট জ্বলছে। নিলয় বিএসএম যন্ত্রটি অন করে লাইটার দিকে যন্ত্রটি আলো রিপ্লেস করে ছোট্ট একটি বাল্বের মতো বোম বাতিটার ওপরে 4টের ওপরে যেয়ে বসলো। 5 সেকেন্ডের মধ্যে ব্লাস্ট হয়ে পুরো ঘর অন্ধকার হয়ে গেল। রেড গ্যাং ডাকাতি করে অস্ত্র নিয়ে, আর নিলয় কারো অফিসে প্রবেশ করে মাইন্ড হ্যাক করে। নিলয় একটি ছোট্ট ডিভাইস পকেট থেকে বের করে সাকিবের দিকে এগিয়ে দেয়। সাকিবের সামনে ডিভাইসটা এসে বলা শুরু করে রোবোটিক ভয়েসে, ভয় নেই, আমি ডেভিল, সাকিবের সাথে কথা বলতে এসেছি। সাকিব ফোন হাতে নিয়ে নিলয়ের দিকে তাকিয়ে বলল, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। তখনই নিলয় মাসুম বলে ডাক দেয়। ব্ল্যাক শ্যাডো, একটি কোড যাবে তোর কাছে। কোডটা যাওয়া মাত্রই খালি ঘরে পাতিয়ে এন্টার চাপ দিবি। পুরো এরিয়াতে এবার যেই ফোন করুক, কারো ফোন থেকে আউটগোয়িং কল আর ইনকামিং কল যাবে না। নিলয় পকেট থেকে একটি ছোট্ট ল্যাম্প বের করে সেটাতে আগুন জ্বালিয়ে দিল লাইটার দিয়ে। পুরো ঘরে অনেকখানি আলো জ্বলে উঠল। নিলয় ভারী গলায় বলল, আপনি এখন আমার নেটওয়ার্কের মধ্যে আছেন। আমি অন্য করা অবধি পৃথিবীর কোনো মানুষ আমার নেট ব্লক করতে পারবে না, হ্যাকিং করতে পারবে না। তাই চুপচাপ চেয়ারে বসুন। সাকিবের পাশে থাকা একটি ছেলে বলে ওঠে, আবে শালা মা, তোর সাহস তো কম না, কার সামনে এসে। লোকটা পুরো কথা শেষ করতে পারেনি। নিলয় সাকিবের সামনে থাকা পিস্তলটি হাতে নিয়ে টেনে গুলি লোড দিয়ে লোকটার কপাল সোজা টার্গেট করে দেয়। ট্রিগারে চাপ দিতেই সাট করে গুলি বের হয়। লোকটার কপালে গুলি লাগতেই দূরে যেয়ে পড়েও। পুরো রুমে এখন পিনপন নীরবতা। সাকিবের হাত থেকে ভয়ে ফোন পড়ে যায়। অর্ক সাকিবের চেয়ারটা এনে নিলয়ের পিছনে রাখে। সিয়ামকে ইশারায় বলল রুমে থাকা লোকেদের চলে যেতে, আর অর্ককে বলল, বিগ জাইয়েন্ট, নে সাকিবের পিস্তল, বাইরে যেয়ে সবাইকে আটকে রাখ। রুম থেকে সবাইকে বের করে নিয়ে যায় অর্ক। অন্ধকারাচ্ছন্ন আলো, নিবু নিবু ঘরটাতে মাত্র 3 জন লোক। একজন এলাকার টপ মস্তান,
কিন্তু সে ভয়ার্ত চোখে মাস্ক পরা দুজন লোকের দিকে তাকিয়ে আছে। সাকিবকে ইশারায় নিলয় একটি চেয়ারে যেয়ে বসতে বলল। সাকিব নিলয়ের সামনে বসলো। সাকিব প্রশ্ন করলো, কে আপনি? ভয় কেন পাচ্ছেন না আপনি? ভয় তো আমার পাওয়ার কথা। আপনি তো মাস্তান। অবশ্য ডেভিলকে শুধু আপনি নন, সবাই ভয় পাবে। আমাকে তুমি করে বলুন। কি চাও তুমি? যে ছেলে ছোটবেলাতে খ্যাত আনস্মার্ট হয়, সে ছেলে বড় হয়ে হয় অনেক স্মার্ট। আর যে ছেলে ছোট থেকে স্মার্ট হয়, সে ছেলে বড় হয়ে হয় ওভার স্মার্ট। আমি কে, এটার সহজ উত্তর কখনো পাবেন না। আমি কি করি, এটারও উত্তর আপনি ঠিক করে পাবেন না। আমার পেঁচালো কথার মধ্যে আপনি সব উত্তর পাবেন, তবে আমার মতো ওভার স্মার্ট হলে আপনি বুঝবেন আমি কে আর আমি কি চাই। আমার কাছে কেন আসছো তুমি? কি পরিচয়? এমন ভয়ঙ্কর রূপে আসছো কেন? আমি ডেভিল। কল মি জাস্ট ডেভিল। আমার অস্তিত্ব নেই। আপনার কাছে কেন এসেছি জানেন? এই যে পেন ড্রাইভ দেখছেন, এখানে আপনার আর আরোহিতা নীরার আইডির সাথে যাবতীয় ফোন, মেসেজ, ভিডিও কল, ভিডিও ক্লিপ, অডিও ক্লিপ, ফটোস সব কিছু আছে। কি? কে তুমি? নিলয় হাসতে থাকে। হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাবে যেন। হাসি থামিয়ে নিলয় বলল, আগেই বলেছি আমি ডেভিল। কিছু চাওয়ার নেই। ডেভিল কারো কাছে কিছু চায় না। আপনার বাংলাদেশের 1 নাম্বার ব্যাংকে, বনলতা ব্যাংক যার নামে, যেখানে 17,56,84,872 টাকা আছে। অ্যাকাউন্টটি সিরিয়াল 24 নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার 99911122। অ্যাকাউন্টের পাসওয়ার্ড 546535। কিন্তু আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড 119922। আই ডিড ইট। করে নিলাম না আপনার মাইন্ড হ্যাক। আপনি নিজেই আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলে দিলেন। এটা হলো ডেভিলের মাইন্ড গেম। এখন আমি না বলা অব্দি ব্যাংক কর্তৃপক্ষ কেন, পৃথিবীর কোনো শক্তি আমার অনুমতি ছাড়া পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না। এবার বলুন আপনি কি চান, পেন ড্রাইভ নাকি অ্যাকাউন্ট পাসওয়ার্ড? সাকিব পুরো হতভম্ব হয়ে যায়। মাসুম আর সিয়াম নিলয়ের এমন মাস্টার মাইন্ড গেম দেখে হাততালি দিয়ে বলে, ডেভিল, ইউ আর রিয়েলি জিনিয়াস। ম্যাজিসিয়ানরা হাতের কারিশমা দেখিয়ে জাদু দেখায়, আর ডেভিল কথা বলে মাইন্ড হ্যাক করে নেয়। ইটস ডেভিল পাওয়ার। আমার দুটোই চাই। প্লিজ ডেভিল, আমাকে সবগুলো ফিরিয়ে দাও। তুমি যা বলবা তাই করব। ইয়াস, এটাই তো ওভার স্মার্ট ছেলেদের কথা। আপনি এখন থেকে আমার হয়ে কাজ করবেন, তবে এমনি এমনি না। আপনি প্রতি মাসে 5 লক্ষ টাকা বেতন পাবেন। কাজ কি, কখন কি করতে হবে সেটা না হয় দেখা করেই বলবো। না না ডেভিল, আর দেখা করব না। ডেভিলের সাথে একবারে দেখা করা ভালো, না জানি আর কি ঘটে। নিন পেন ড্রাইভ। আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পেয়ে যাবেন সময় মতো। ও আর একটা কথা, আমার একটি ফটো আপনার ফোনে পেয়ে যাবেন। মাস্ক পরা, কোট পরা, এখন যেভাবে আছি সেরকম পোশাকেই। আর আপনি নিজেই নিউজ চ্যানেলে আমাকে প্রকাশ করে দিবেন। হেডলাইনে নাম যেন হয় কল মি ডেভিল। নিলয় সেখান থেকে বেরিয়ে আসে। লোকগুলো সাথে সাথে সাকিবের ঘরে ঢোকে। সিয়াম বলল, ডেভিল, আপনি পেন ড্রাইভ দিয়ে দিলেন? নিলয় মুচকি হাসি হাসি মুখে বলে, ওটার 2টো কপি আরো 2টো পেন ড্রাইভে রাখা আছে। মনে রাখিস, 2 পায়ে হামাগুড়ি দেওয়া প্রাণীরা হয় বুদ্ধিমান, আর 4 পায়ে হাওয়ার সাথে সাথে দৌড়ে চলা প্রাণীরা হয় গাধা। কালকে ছোট্ট একটি কাজ করে 1 কোটি টাকা পাবি। টাকাটা যেখান থেকে পাবি সেই এলাকায় একটি বৃদ্ধাশ্রম আছে, সেখানে ডেভিল নাম দিয়ে লিখে টাকাটা জমা করে দিবি। নিলয় গাড়িতে ওঠে। সবাই ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসলো। চলে আসার আগে সেই এরিয়ার সব নেটওয়ার্ক, সব ডিভাইস সক্রিয় করে দিল। সাকিব রুম থেকে বের হয়ে দৌড়ে সিসিটিভি ফুটেজ চেক করতে আসে। 5টা ক্যামেরার একটা ক্যামেরাতেও ডেভিলের আসা আর যাওয়ার কোনো ফুটেজ খুঁজে পেল না সাকিব ধূপ করে চেয়ারে বসে পড়ল। এমন হ্যাকার সে কোনোদিন দেখেনি। নিলয় নীরার আইডি দিয়েই সাকিবের কাছে ছবি পাঠিয়ে দিল। এরপর 2টো আইডি থেকে বের হয়ে স্বাভাবিক করে দেয়। নিলয় চুপচাপ বসে আছে গাড়িতে। ওর আপার কথা
মনে পড়ছে অনেক, কিন্তু কল করার সাহস পাচ্ছে না। এদিকে মাসুম, সিয়াম আর অর্ক নিলয়কে পেয়ে অনেক খুশি। এত খুশি এর আগে কোনোদিন ওরা হয়নি, কারণ নিলয় কোনো সাধারণ হ্যাকার না, সে ইন্টারন্যাশনাল হ্যাকার। তারপর